আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ওয়াইস করুনি, মেন্টর ম্যাট্রিক্স একাডেমি। আজকে আমরা হেমাটোলজি রেসিডেন্সি প্রিপারেশনের একটা গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে হেমাটোলজি। এটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। আপনারা জানেন যে রেসিডেন্সিতে এই টপিকটা কতটা গুরুত্বপূর্ণ এবং এখান থেকে বেশ কোশ্চেন কিন্তু প্রতি বছরই আসে। এবারে যদি ডিপ্লোমা কোশ্চেনটা দেখি, তো তার আগে আমি বলতে চাই যে আসলে হেমাটোলজি টপিকগুলো থেকে কোন কোন জায়গাগুলো থেকে আসলে প্রশ্ন হয় সেটা যদি বলি, তাহলে আপনাদের বলতে হবে যে একটা হলো ফিজিওলজি বেসড, যেমন ব্লাড সেল এবং তার ফিজিওলজিক্যাল ক্যাটাগরিজ অ্যাজ আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লাটিলেটের ফিজিওলজিক্যাল ক্যাটাগরি থেকে প্রশ্ন হয়। যেমন নিউট্রোফিলের কয়টা নিউক্লিয়াসের লোব আছে, বা কোনগুলো গ্র্যানুলোসাইট, প্লাটিলেটের নিউক্লিয়াস আছে কিনা, এই রিলেটেড প্রশ্নগুলো হয়। আরেকটা হচ্ছে যে আপনাদের যেটা আসে সেটা হচ্ছে যে হেমোস্ট্যাসিসের বেসিক মেকানিজম, হেমোস্ট্যাসিস এন্ড ইরাইথ্রোপয়েটিন। আপনারা জানেন যে ইরাইথ্রোপয়েটিন, হেমোস্ট্যাসিস, এই প্রশ্নগুলো থেকে হরহামেশাই প্রশ্ন হয়। এছাড়া ইএসআর, সিআরপি, তারপরে আপনার কি বলে হেমাটোক্রিট, পিসিভি, এগুলা থেকে কিন্তু অল্টারনেট ইয়ারে কিন্তু প্রশ্ন হয়। আরেকটা টপিক থেকে আমি দেখি যে প্যাথোলজিক্যাল বেসড যে টপিকটা, সেখান থেকে প্রশ্ন আসে, যেমন ক্লাসিফিকেশনস অফ অ্যানিমিয়া, স্পেশালি দ্য মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ অ্যানিমিয়া। এর মধ্যে যে আয়রন ডেফিসিয়েন্সি, থ্যালাসেমিয়া, সিরোব্লাস্টিক বা অ্যানিমিয়া, ক্রনিক ডিজিজ, তার মধ্যে আয়রন অ্যান্ড আপনার কি বলে থ্যালাসেমিয়া, এই দুটো থেকে কিন্তু সচরাচর সবচেয়ে বেশি প্রশ্ন হয়। এছাড়া মরফোলজিক্যাল যে ক্লাসিফিকেশনের চারটা অ্যানিমিয়া, এদের মধ্যে তুলনামূলক পার্থক্য কোনটার সাথে কি আছে, সেখান থেকে প্রশ্নটা বেশি আসতে দেখা যায়, এবং এবারও এই প্রশ্নটাই আসছে এবারও রেসিডেন্সিতে। ব্লাড ট্রান্সফিউশন থেকে প্রশ্ন হবে না, এরকম প্রশ্নই হয়তো হবে না। তো ব্লাড ট্রান্সফিউশনের অ্যান্টিজেন অ্যান্টিবডি থেকে শুরু করে হেমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন, ব্লাড কম্পোনেন্ট, ব্লাড ট্রান্সফিউশনের ইন্ডিকেশন, কমপ্লিকেশন, ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন, হোয়াট আর দ্য অর্গানিজমস আর ট্রান্সমিটেড থ্রু ব্লাড, হ্যাঁ, এই প্রশ্নগুলা, এবং এক ইউনিট ব্লাড যদি এক সপ্তাহ রেখে দেওয়া হয় তাহলে কি কি চেঞ্জ হয়, এই প্রশ্নটা কিন্তু খুবই পরীক্ষায় আসে। এরপর আসে যে ব্লিডিং অ্যান্ড ক্লটিং ডিসঅর্ডারের মধ্যে বিটিসিটি, পিটিএ, পিটিটি, ক্লটিং টাইম, এগুলা প্রলংগেশনের কারণগুলো কি কি, এই প্রশ্নটা কিন্তু ফ্রিকুয়েন্টলি আস্ক করা হয়। হ্যাঁ, এছাড়া কিছু ডিজিজ রিলেটেড কোশ্চেন্স হয়, যেমন আমি যদি আপনাকে বলি ডিজিজ রিলেটেড কোশ্চেনের মধ্যে, তার মধ্যে আছে এক নম্বরে হচ্ছে ধরেন মাল্টিপল মাইলোমা। মানে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া সব ফ্যাকাল্টির জন্য সমান ইম্পর্টেন্ট। এছাড়া যদি আমি বলি, তাহলে আপনাকে বলতে হবে যে হেনোস্কোনলাইন পারপুরা, এখান থেকেও মাঝে মাঝে প্রশ্ন দিয়ে দেয়। এছাড়া আপনার লিউকোময়েড রিঅ্যাকশন, লিউকোরিথ্রোব্লাস্টিক ব্লাড পিকচার্স, হ্যাঁ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, আমরা আস্তে আস্তে আগাই, তাহলে আমরা দেখবো যে কি কি টপিক আমাদের জন্য আসলে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবারে এমডিএমএস এর প্রশ্ন যদি দেখেন, এখানে দেখবেন যে প্রায় 23টা প্রশ্ন আসছে ডিফারেন্ট টপিক গুলো থেকে, এবং আমি দেখেন আমি ভাগ করে আপনাদেরকে দিয়েছি, যে ভাগ করে আপনাদেরকে দিলাম। যেমন ব্লাড ফিজিওলজি থেকে 6টি প্রশ্ন এসেছে, ব্লাড ট্রান্সফিউশন থেকে 5টি ইনক্লুডিং অল ফ্যাকাল্টি, ব্লিডিং ডিসঅর্ডার থেকে এসেছে, অ্যানিমিয়া থেকে এসেছে, এবং বিভিন্ন ডিজিজের ম্যানিফেস্টেশনস বা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া থেকেও কিন্তু প্রশ্ন এসেছে। এছাড়া আর একটা প্রশ্ন আমি সবসময় দেখি মাঝে মাঝে আসে, সেটা হচ্ছে যে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, নিউট্রোপেনিয়া, অথবা লিম্ফোসাইটোসিস, প্যানসাইটোপেনিয়া, এই কজগুলো থেকেও কিন্তু মাঝে মাঝে একটা আসে, বা 4টা কজ পড়লে একটা আসে। কি কি 4টা কজ? একটা হলো নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, একটা হলো নিউট্রোপেনিয়া, একটা হলো প্যানসাইটোপেনিয়া, একটা হলো থ্রম্বোসাইটোপেনিয়া। এই 4টা কজ যদি আপনি ভালো করে পড়েন, তাহলে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আপনার কমন পড়ে, যদিও এই কজগুলো মনে রাখা একটু ডিফিকাল্ট, তারপরে পড়া উচিত। এই পয়েন্টগুলো নিয়ে আমি আপনাদের সাথে ডিসকাস করব আজকে। সেটা হচ্ছে যে ব্লাড সেলের ক্রাইটেরিয়া গুলো, ক্যারেক্টারিস্টিক ফিচার্স, কোয়াগুলেশন ফ্যাক্টর কি কি নাম আছে, প্রত্যেকটা কোয়াগুলেশন ফ্যাক্টরের নাম জানতে হবে, এসেনশিয়াল কোয়াগুলেশন ফ্যাক্টর কারা এবং কোন কোন জায়গায় এরা তৈরি হয়, বিশেষ করে লিভারে কোন কোন কোয়াগুলেশন ফ্যাক্টর তৈরি হয়, অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে ক্লিনিক্যালি আমরা কোনগুলো ইউজ করি, এভিডেন্স অফ হেমোলাইসিস বলার অপেক্ষা রাখেন, এই কোশ্চেনটা কতটা ইম্পর্টেন্ট। এটা দুই ভাবে প্রশ্ন হয়, একটা হচ্ছে অ্যাজ এ হোল এভিডেন্স অফ হেমোলাইসিস, আর একটা আসে হচ্ছে যে পেরিফেরাল ব্লাড একটা হেমোলাইসিসে কি ফিচার পাবেন, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে। এরপর যদি আমি দেখি, তাহলে আমাকে দেখতে হবে হলো
এরপর যদি আমি দেখি তাহলে হচ্ছে হেমোস্ট্যাসিস তো আমি আপনাদের বললাম যে হেমোস্ট্যাসিসের আপনার বেসিক মেকানিজম আমাদের জানতে হবে। হ্যাঁ, হেমোস্ট্যাসিসের বেসিক মেকানিজম জানতে হবে। ইএসআর, সিআরপি, বিটিপিটি, এপিটিটি, ব্লাড ট্রান্সফিউশন, এটা কিন্তু অবশ্যই আমাদেরকে শিখতে হবে, নো ডাউট। তারপরে হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন বললাম, আপনাদের কি কি ডিজিজ আছে এর মধ্যে। ডিআইসি এবং অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়ার মধ্যে কুম টেস্টের ইন্টারপ্রিটেশন, এটা যার পর না ইম্পর্টেন্ট। কুম টেস্টের ইন্টারপ্রিটেশন এবং ডিআইসি ল্যাবরেটরি ফাইন্ডিংস বা কজ অফ ডিআইসি, হেমোফিলিয়া ল্যাবরেটরি ইনভেস্টিগেশনস এবং জেনেটিক্স অফ হেমোফিলিয়া। হ্যাঁ, তো এই পয়েন্টগুলো যদি আপনি ভালো করে পড়েন রেসিডেন্সিতে, ডেফিনেটলি আপনি আশা করি সবগুলো প্রশ্নের অ্যান্সারই করতে পারবেন। তার সাথে আপনি লেকচার শিট যেটা পেয়েছেন বা পাবেন, লেকচার শিট, ম্যাট্রিক্সের 6-7 ভলিউমের বই এবং কুইক রিভিশন সলভ করবেন, অনলাইনে এক্সাম দিবেন এবং আমাদের এই টপিকগুলো শেষ হওয়ার পরও কিন্তু এক্সাম হয়। প্রত্যেকটা কোশ্চেনের এক্সাম দিবেন এবং এগুলো কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবেন, ভালো করে বুঝে পড়ে সলভ করবেন। অবশ্যই হেমাটোলজিতে ফুল অ্যান্সার করবেন আপনি, এটা কোনো বলার অপেক্ষা রাখে না। তো প্রথমে আপনি 6-7 ভলিউমের বইতে দেখবেন যে স্টেম সেল নিয়ে অনেক কথাবার্তা আছে। তো স্টেম সেল একটু ভালো করে পড়বেন। আমরা স্টেম সেল থেকে সাধারণত জানি যে স্টেম সেলের দুটো ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, একটা হলো সেলফ রিনিউয়াল ক্যাপাসিটি, আর একটা হচ্ছে সেলফ রিনিউয়াল ক্যাপাসিটি, আর একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন ইনটু দ্য ডিফারেন্ট সেলে। মানে একটা হেমাটোপয়েটিক স্টেম সেল ভবিষ্যতে কোন সেলে ট্রান্সফর্ম হবে এটা ডিপেন্ড করে হোয়াট কাইন্ড অফ সাইটোকাইন দ্বারা সে স্টিমুলেটেড, তাই তো? সেটার উপরে দুই ভাগে ভাগ করা যায়, এমব্রায়োনিক এবং অ্যাডাল্ট স্টেম সেল। তো স্টেম সেল থেকে আপনারা ভালো করে পড়বেন, কারণ স্টেম সেল থেকে কিন্তু বেশ একটা দুইটা মাঝে মধ্যেই প্রশ্ন কিন্তু আসে আপনাদের 6-7 ভলিউমের বইতে, এবং যে লেকচার শিট এক্সিলেন্ট ভাবে এটা ডিসক্রাইব করা আছে। স্টেম সেলগুলো একটু ভালো করে পড়বেন। স্টেম সেলের রোল কি, হ্যাঁ, স্টেম সেলকে কেন বোন ম্যারোতে দেখা যায় না, বা মরফোলজিক্যালি কেন ক্যারেক্টারিস্টিক্স আলাদা করা যায় না। এবার আসেন প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিনের মধ্যে অ্যালবুমিন এবং প্রোথ্রম্বিন হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রোথ্রম্বিনের কথা যদি বলি তাহলে এখানে দেখেন যে প্রোথ্রম্বিনের মলিকুলার ওয়েট হচ্ছে 72,000 এবং হাফ লাইফ হচ্ছে অনেক বেশি, 60 ঘন্টা। প্রোথ্রম্বিন কিন্তু নরমালি অ্যাক্টিভেটেড হয় না বডিতে। প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটেড হওয়ার জন্য ফ্যাক্টর 5 লাগে, ফ্যাক্টর 10 লাগে, ফসফোলিপিড এবং ক্যালসিয়াম, এই চারটা জিনিসের কম্বিনেশন লাগে, এগুলাকে বলা হয় প্রোথ্রম্বিনেজ। হ্যাঁ, এই প্রোথ্রম্বিনেজের মাধ্যমে কিন্তু প্রোথ্রম্বিন তৈরি হয়। এটা যদি আমরা দেখি, এখানে একটা দেখবো যে একটা পেরিফেরাল ব্লাড ফিল্মের একটা পিকচার দেওয়া আছে। একটা পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা কি কি সেল দেখি? নিউট্রোফিল দেখি, ইসিনোফিল, বেসোফিল দেখি, মনোসাইট দেখি, লিম্ফোসাইট, আরবিসি, তাই না? মোস্টলি আরবিসি, কারণ আরবিসি কাউন্টই তো বেশি, 4.5 to 5.5 মিলিয়ন, তাই না? একটা আরবিসি দেখতে কেমন? একটা আরবিসি দেখতে হচ্ছে 1/3 ট্যালর থাকে, তাই না? হিমোগ্লোবিনাইজেশন থাকে পেরিফেরিতে এবং 1/3 ট্যালর থাকে। এই আরবিসি যদি আপনি চেহারা দেখেন মাঝখানে 1/3 কিন্তু ট্যালর ফাঁকা এবং চারপাশে হচ্ছে হিমোগ্লোবিনাইজেশন। যদি কখনো এমন হয় যে মাঝখানে ফাঁকাটা না থেকে হিমোগ্লোবিনাইজেশন আর চারপাশে ফাঁকা, তখন সেটা হচ্ছে মরফোলজিক্যাল অ্যাবনরমালিটি অফ আরবিসি, সেটাকে বলা হয় টার্গেট সেল। পরীক্ষায় আসে টার্গেট সেলের কজ কি? 1 নাম্বার ইম্পর্টেন্ট কজ হচ্ছে থ্যালাসেমিয়া। মোস্ট ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক ফিচার্স অফ থ্যালাসেমিয়া ইজ দ্য টার্গেট সেল। এছাড়া আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতেও পাওয়া যায়। এছাড়া আরো কিছু ডিজিজ আছে, যেমন আফটারস্প্লেনেক্টমিতেও পাওয়া যায়, তাই না? হিমোগ্লোবিনোপ্যাথিতে পাওয়া যায়। একটা আরবিসি সাইজ ছোট হয়েছে না বড় হয়েছে, এটা পেরিফেরাল ব্লাডে কি দেখে বোঝা যায়? সেটা হচ্ছে লিম্ফোসাইট। দেখেন একটা স্মল লিম্ফোসাইটের ছবি যদি দেখেন আর একটা আরবিসি, দুটো কিন্তু একই রকম সাইজ, 7 to 8 মাইক্রন, এটাও 7 to 8 মাইক্রন। তো কখনো যদি লিম্ফোসাইটের তুলনায় আরবিসি সাইজ ছোট হয়ে যায়, আমরা এটাকে মাইক্রোসাইট বলি, আর যদি বড় হয়ে যায় এটাকে আমরা ম্যাক্রোসাইট বলি। Look at the neutrophil. Neutrophil size কত বড়, এবং নিউক্লিয়াস দেখছেন ওর 3টা লোব। হ্যাঁ, এই নিউক্লিয়াসে নিউট্রোফিলের 3টা লোব থাকে, ঠিক আছে? যে নরমালি হচ্ছে 2 থেকে 5টা লোব নরমাল, যদি 5 এর বেশি হয় তখন আমরা এগুলোকে বলি হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল, অথবা 5% ব্লাড ফিল্ম জুড়ে যদি 5টা লোব থাকে সেটাকেও আমরা বলি হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল। এর মধ্যে গ্র্যানিউল থাকে। নিউট্রোফিল, দেখেন নিউট্রোফিলের মধ্যে ইওসিনোফিলের মধ্যে গ্র্যানিউল আছে, এবং ইওসিনোফিল অলওয়েজ বাইলোবড, ডোন্ট ফরগেট। ইওসিনোফিল কি? অলওয়েজ বাইলোবড। একটা যদি প্রশ্ন এরকম হয় যে কোনগুলো গ্র্যানিউল এবং কোনগুলো অ্যাগ্রেনিউলস, এটা মনে রাখা একটা সহজ বুদ্ধি হচ্ছে যে সমস্ত সেলের গায়ে ফিল আছে তারা গ্র্যানিউল, আর যে সমস্ত সেলের গায়ে ফিল নাই তারা অ্যাগ্রেনিউল। যেমন নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, এগুলোর গায়ে ফিল আছে, এইজন্য এরা গ্র্যানিউলস। আর অ্যাগ্রেনিউলস বলতে হচ্ছে যেমন লিম্ফোসাইট, তাই না? এগুলোর গায়ে ফিল নাই,
মনোসাইট, এগুলোকে ফিল নাই, এগুলো এক গ্র্যানিউল, যেভাবে মনে রাখা যায় একটু মনে রাখার জন্য। ঠিক আছে, ব্লাড সেলগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে মনোসাইট। দেখছেন মনোসাইটটা কত বড়, প্রায় 23 মাইক্রন মিটারের মতো, এবং এর নিউক্লিয়াসটা যদি দেখেন তাহলে দেখবেন ইনডেন্টেড বা কিডনি শেপ নিউক্লিয়াস। এগুলা কিন্তু পরীক্ষায় আসে। ব্লাডে মনোসাইট 1 থেকে 2 দিন থাকার পর যখন টিস্যুতে চলে যায় তার নাম হয়ে যায় ম্যাক্রোফেজ, এবং ডিফারেন্ট জায়গায় গেলে ডিফারেন্ট নাম হয় ম্যাক্রোফেজের। ব্রেনে গেলে মাইক্রোগ্লিয়া, লিভারে গেলে কাফারসাইট, কিডনিতে গেলে মেসেঞ্জিয়াল সেল, টিস্যুতে গেলে হিস্টোসাইট, স্কিনে গেলে ল্যাঙ্গারহ্যান্স সেল, ম্যাক্রোফেজ। সো ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ফাংশন। আপনারা ইমিউনোলজি ক্লাস করেছেন, সেখানে দেখেছেন যে ম্যাক্রোফেজকে আমরা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বলে থাকি, তাই তো? আচ্ছা, মনোসাইট নিয়ে অনেক কথা বললাম। প্লাটিলেট যদি বলি, প্লাটিলেটের প্যারেন্ট সেলের নাম হচ্ছে মেগাক্যারিওসাইট, বোন ম্যারো থেকে তৈরি হয়, 7 থেকে 10 দিন বাঁচে, এর কোনো নিউক্লিয়াস নাই। ব্লাড সেলের মধ্যে দুইজনের নিউক্লিয়াস নাই, একটা হলো প্লাটিলেট, একটা হলো আরবিসি। লাইফস্প্যান 7 থেকে 10 দিন বাঁচে, নরমালি শেপ হচ্ছে ডিসকয়েড শেপ, কিন্তু প্লাটিলেট যখন অ্যাক্টিভেটেড হয়ে যায় তখন কিন্তু আর ডিসকয়েড শেপ থাকে না, তার শেপটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, পুরো সার্কুলারের মতো হয়ে যায়। এছাড়া এর কাউন্ট হচ্ছে 1.5 থেকে প্রায় 4 লাখ পর্যন্ত কাউন্ট, 1.5 লাখের কম হলে আমরা এটাকে থ্রম্বোসাইটোপেনিয়া বলি। আচ্ছা, তারপরে যদি যাই ফাংশন গুলো কি, 1 নাম্বার ফাংশন হচ্ছে তার হেমোস্ট্যাসিস এন্ড অ্যাডেশন। দেখেন কোন একটা ভেসেল যদি ইনজুরি হয়, এন্ডোথেলিয়াম যদি রাপচার হয়, তখন কিন্তু ব্লাড ভেসেলে ল্যামিনার ফ্লো থাকে না। আপনি বলবেন ভাই ল্যামিনার ফ্লো মানে কি? ল্যামিনার ফ্লো হচ্ছে সেন্টার কলাম দিয়ে ব্লাড সেলগুলো যাবে, চারপাশে প্লাজমা যাবে, এটাই হচ্ছে নরমাল নিয়ম। সেলগুলোর সাথে কখনো এন্ডোথেলিয়ামের স্মুথ সারফেসের সাথে কখনোই দেখা হবে না। যদি এমন হয় যে এন্ডোথেলিয়াম ইনজুরি হয়, তাহলে ব্লাড সেলগুলো এন্ডোথেলিয়ামের গায়ে লেগে যায়। এন্ডোথেলিয়ামের গায়ে লেগে গেলে কিন্তু যখন এন্ডোথেলিয়াম রাপচার হয় তখন সেখান থেকে সাব এন্ডোথেলিয়াল কোলাজেন এক্সপোজড হয় এবং ভন ইলেভেন ফ্যাক্টর কিন্তু প্লাটিলেটের গায়ে লাগায় দেয়। যখন প্লাটিলেট এই এন্ডোথেলিয়ামের গায়ে লেগে যায় তখন কিন্তু প্লাটিলেটের গায়ে যে ফসফোলিপিড সারফেস রিসেপ্টর আছে সেগুলো এক্সপ্রেসড হয়। এক্সপ্রেসড হলে কিন্তু তার গায়ে কি বলে আপনার ফিব্রিনোজেন এসে বসে। ফিব্রিনোজেন যখন বসে তখন মোর প্লাটিলেট কিন্তু অ্যাকুমুলেটেড হয়, এভাবেই কিন্তু একটা প্লাটিলেট প্লাক তৈরি হয়। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসে যে প্লাটিলেটের ফাংশন ক্লট রিট্রাকশন করে কি করে না? হ্যাঁ, দেখেন লেখা আছে অ্যাগ্রিগেশন অর নেসেসারি ফর ক্লট রিট্রাকশন। এটা সিঙ্কেজ হয় ব্লাড ক্লট গুলো সময়ের ব্যবধানে। এরপরে এজেস অফ দ্য ব্লাড ভেসেল ওয়াল এট দ্য পয়েন্ট অফ ইনজুরি স্লোলি ব্রট টুগেদার। এরপর একজন একজনের সাথে গায়ে লাগতে থাকে এবং বিভিন্ন ধরনের কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো লিভারেট করতে থাকে প্লাটিলেট থেকে, তাই না? এরপর আস্তে আস্তে কিন্তু ক্লট রিট্রাকশন হতে থাকে। ওকে, এই যে ডেভিসন একটা ছবি, এই ছবিতে দেখতে পাচ্ছেন যে প্লাটিলেটের মধ্যে কি কি গ্র্যানিউলস থাকে। আপনাদের পরীক্ষায় এটা মানে আসার মতো প্রশ্ন ফিজিওলজিতে, আলফা গ্র্যানিউল থেকে কি কি লিভারেট হয়, ডেল্টা গ্র্যানিউল থেকে কি কি লিভারেট হয়, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে। আমি আপনাদের চার্ট করে দিয়েছি, দেখেন আলফা ডেন্স গ্র্যানিউল থেকে কি কি লিভারেট হয়, লাইসোজাইম থেকে কি কি লিভারেটেড হয়, একদম সুন্দর করে চার্ট করে দেওয়া আছে, ইনক্লুডিং অল বই, যত হেমাটোলজির বই আছে সমস্ত বই ঘেটে এতে চার্ট করে দিয়েছি। সুতরাং এটা কষ্ট হলে একটু মেমোরাইজ করার চেষ্টা করবেন, এর বাইরে আর তেমন কিছু নাই, এগুলাই চেষ্টা করবেন যে প্লাটিলেটের কি কি গ্র্যানিউলস গুলো লিভারেটেড হয়। একটা প্রশ্ন আসে যে অ্যাক্টিভেটেড প্লাটিলেট থেকে কি তৈরি হয়, অ্যানসার হলো থ্রম্বোজেনেটিভ। আপনি বলবেন ভাইয়া থ্রম্বোজেনেটিভ ফাংশন কি? থ্রম্বোজেনেটিভ ফাংশন হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন, বঙ্ককনস্ট্রিকশন এবং প্লাটিলেটকে অ্যাগ্রিগেট করতে তারা সাহায্য করে। এছাড়া পরীক্ষায় আসে যে থ্রম্বোপ্লাস্টিন যেটা প্লাটিলেট থেকে তৈরি হয়, এর ফাংশন কি, তাই না? দেখেন সুন্দর করে লেখা আছে থ্রম্বোপ্লাস্টিনের ফাংশন। এরপর একটা প্রশ্ন হয় যে ইএসআর নরমালি যা থাকে আমরা দেখবেন যে বিভিন্ন ডিজিজ কন্ডিশন, স্পেশালি আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে আপনার টিউবারকুলোসিস, ম্যালিগন্যান্সি, মেটাস্টেসিস, মাল্টিপল মায়োলোমা, এছাড়া কানেক্টিভ টিস্যু ডিজিজ, এসএল, এগুলোতে কিন্তু ইএসআর অনেক বেশি হাই থাকে, তাই না? ইএসআর হাই বা লো, এটার জন্য কি কি ফ্যাক্টর ইজ রেসপন্সিবল, এই প্রশ্নটা প্রায় ফ্রিকুয়েন্টলি আস্কড করা হয়। আবার ফিজিওলজিক্যাল কন্ডিশনে ইএসআর হাই থাকে, যেমন প্রেগন্যান্সি। ইএসআর হাই এর একটা ফ্যাক্টরের মধ্যে ফিব্রিনোজেন ইজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া অ্যাকুট ফেজ প্রোটিন যেগুলো আছে, সিআরপি, হ্যাপ্টোগ্লোবিন, সেলুলোপ্লাজমিন, হ্যাঁ, এগুলা, তাছাড়া ব্লাডের ভিসকোসিটি, ম্যাক্রোসাইটোসিস, এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং ইএসআর কমার জন্য দেখেন প্লাজমা প্রোটিনের রোল আছে, বাড়ার জন্য যেমন রোল আছে কমার জন্য আছে। সে কে? সেটা হচ্ছে অ্যালবুমিন। অ্যালবুমিন যত বাড়তে থাকে ইএসআর তত কমতে থাকে। এই প্রশ্নটা কিন্তু মনে থাকে না পরীক্ষার হলে, প্রায় আমরা ভুল করি। হাই ইএসআর বা অনেক সময় আসে যে স্কাইরাইজ ইএসআর এর কজগুলো কি কি? হাই ইএসআর বলতে 100 এর বেশি যদি ইএসআর থাকে, তাই না? যেমন মাল্টিপল মায়োলোমা, টিউবারকুলোসিস, মেটাস্ট্যাটিক কার্সিনোমা, তাই না? তারপরে পলিমায়ালজিয়া,
ইরেথ্রোপোয়েসিস, আপনারা জানেন যে ইরেথ্রোপোয়েসিস হচ্ছে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, তার আরবিসি ম্যাচুরেশন হওয়া খুবই দরকার, এবং এর জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট স্টিমুলেটিং ফ্যাক্টর হচ্ছে ইরেথ্রোপোয়েটিন, যেটা 90% আসে কিডনি থেকে, 10% লিভার এন্ড আদার সোর্সেস থেকে আসে, তাই না? এটা ইরেথ্রোপোয়েসিস একটা মেজর রোল প্লে করে ফ্যাক্টর হিসেবে। এছাড়া এখান থেকে যদি প্রশ্ন আসে এই চার্ট থেকে, তাহলে প্রশ্ন আসবে যে কোনগুলা ইরেথ্রোপোয়েটিক ভিটামিনস। আপনি দেখতে পাচ্ছেন ভিটামিন বি12, ফলিক অ্যাসিড, রিবোফ্লাভিন, পাইরিডক্সিন, এগুলো হলো ইরেথ্রোপোয়েটিক ভিটামিনস, ঠিক আছে? এগুলো ছাড়া কিন্তু ইরেথ্রোপোয়েসিস হবে না। আপনি বলবেন ভাইয়া ভিটামিন বি12 এর দরকার কি? দেখেন আরবিসি যখন ইনিশিয়ালি ইম্যাচিউর থাকে তখন এগুলাকে আমরা ব্লাস্ট সেল বলি, যেমন মাইলোসাইট, মেটামাইলোসাইট, তাই না? বেজোফিলিক ইরেথ্রোব্লাস্ট, এগুলো হচ্ছে ব্লাস্ট সেল। তো এই ব্লাস্ট সেল কখনো পেরিফেরাল ব্লাডে আসবে না নরমালি, তাই না? আসলেই তো বিপদ, তাই না? তো এই ব্লাস্ট যখন থাকে তখন কিন্তু এদের মধ্যে নিউক্লিয়াস থাকে, কিন্তু যখন রেটিকুলোসাইট হয় তখন কিন্তু সেই নিউক্লিয়াস এক্সট্রুশন করে, শুধুমাত্র রেমনেন্টস অফ আরএনএ কিন্তু থাকে। এই রেমনেন্টস অফ আরএনএ থাকার পরে সেটাও কিন্তু আস্তে আস্তে এক্সক্লুড হয়ে ম্যাচিউর আরবিসি তৈরি করে, যেটার মধ্যে কিন্তু কোনো ইয়া থাকে না, কি বলে, নিউক্লিয়াস থাকে না। তো আপনি বলবেন যে ভাইয়া এই নিউক্লিয়াসটা ম্যাচুরেশন হওয়ার জন্য কোন কোন ফ্যাক্টর দরকার? এই যে ভিটামিন বি12 দরকার, তাহলে ডিএনএ ম্যাচুরেশন হবে না, ফলিক অ্যাসিড দরকার, ম্যাচুরেশন হবে না, তাই না? যদি ম্যাচুরেশন না হয় তাহলে কি হবে? নিউক্লিয়াস সাইটোপ্লাজমে অ্যাসিনক্রনি হবে, নিউক্লিয়াস অযথাই বড় হবে, কালার ঠিক মতো নিবে না রং করলে, তাই না? তো এগুলাকে বলা হয় নিউক্লিয়াস সাইটোপ্লাজমিক অ্যাসিনক্রনি। মেগালোব্লাস্ট তৈরি হবে, বোন ম্যারোতে মেগালোব্লাস্ট তৈরি হবে। আপনারা জানেন যে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়, যেখানে বোন ম্যারোতে প্রচুর পরিমাণে মেগালোব্লাস্ট পাওয়া যায়, এটার জন্যই তো পাওয়া যায়, তাই না? আচ্ছা, এছাড়া দেখেন হরমোনের মধ্যে যদি বলি তাহলে দেখেন টেস্টোস্টেরন আছে, ইস্ট্রোজেন আছে। টেস্টোস্টেরন হরমোন হচ্ছে মেইন স্টিমুলেটরি ফ্যাক্টর ফর ইরেথ্রোপোয়েসিস, যার জন্য দেখবেন মেল পার্সন হিমোগ্লোবিন পার্সেন্টেজ একটু বেশি থাকে, ফিমেল পার্সন একটু কম থাকে, তাই না? কারণ টেস্টোস্টেরন ফিমেলদের কিন্তু কম থাকে, তাই তো? আবার ইস্ট্রোজেনে কিন্তু ডিপ্রেসিভ ইফেক্ট আছে, তাই না? ইরেথ্রোপোয়েসিস আপনি দেখবেন আমাদের বডি ফিজিওলজিক্যাল মেকানিজমে কিছু ফ্যাক্টর আছে কিছু ফ্যাক্টর আছে যেগুলা একটা সিস্টেমকে পোটেনশিয়েট করে, আবার অতিরিক্ত যাতে পোটেনশিয়েট না হয়ে যায় সেটার জন্য ইনহিবিটরি ফ্যাক্টরও আছে। এটার জন্য ইস্ট্রোজেন একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে, যে ইরেথ্রোপোয়েসিস যাতে এক্সেস না হয়ে যায়, যার জন্য ইস্ট্রোজেন কিন্তু ডিপ্রেসিভ ইফেক্ট দেয়। যার জন্য পরীক্ষায় যদি আসে ফলোইং আর দ্য এসেনশিয়াল কম্পোনেন্ট অফ ইরেথ্রোপোয়েসিস, ইস্ট্রোজেনকে ফলস দেওয়া বেটার, বিকজ সে ডিপ্রেস করে, কিন্তু হরমোন হিসেবে কিন্তু ইস্ট্রোজেন আসবে। আচ্ছা, এবার ডিপ্লোমাতে একটা প্রশ্ন এসেছে যে কোন সাইটগুলো থেকে ইরেথ্রোপোয়েটিন তৈরি হয়। আমি তো আগেই বললাম প্রায় 90% হচ্ছে কিডনি থেকে আসে, 10% হচ্ছে ফ্রম লিভার, স্প্লিন, স্যালিভারি গ্ল্যান্ড, ব্রেন, ইউটেরাস এন্ড ওভিডাক্ট। এটা গ্যানং এ আপনাদের 23 এডিশনে 677 নাম্বার পেজে খুব সুন্দর করে চার্ট করে দেওয়া আছে। আচ্ছা, এবার ডিপ্লোমা কোশ্চেনটা দেখেন, সাইটস অফ ইরেথ্রোপোয়েটিন প্রোডাকশন। কিডনি তো অবশ্যই ট্রু হবে, কারণ ইন্টারস্টিশিয়াল সেলস অফ পেরিটিবুলার ক্যাপিলারি বেড অফ কিডনি থেকে কিন্তু ইরেথ্রোপোয়েটিন আসে। লিভার থেকে আসে 10 বা আদার, এবং প্যানক্রিয়াস থেকে আসে না, বোন ম্যারো থেকে আসে না, ইন্টেস্টাইন থেকেও আসে না। পলিসাইথিমিয়ার কজ, এটা নিয়ে আমরা প্রায় কনফিউশনে পড়ি যে ভাইয়া পলিসাইথিমিয়ার কজ গুলো পারি না। ডিগ্রুচিতে খুব সুন্দর করে চার্ট করে দেওয়া আছে, এই একই চার্ট আবার রবিনসের 9th এডিশনেও আছে, তাই বিভিন্ন বইতেই আছে, কিন্তু আপনার ডিগ্রুচিটাই ফলো করবেন। দেখেন ডিগ্রুচিতে এখানে আছে যে দেখেন এই প্রশ্নটা সরাসরি এভাবে পরীক্ষায় প্রশ্ন আসে না যে পলিসাইথিমিয়ার কজ কি, পরীক্ষা আসে এভাবে যে ইরেথ্রোসাইটোসিসের কজ কি, বা সেকেন্ডারি পলিসাইথিমিয়ার কজ কি, বা এমন কিছু কজ বলে যেখানে ইরেথ্রোপোয়েটিন লেভেল বেশি থাকে, এইভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে যে রেনাল সেল কার্সিনোমা, উইলস টিউমার, সেরিবেলার হেমানজিওব্লাস্টোমা, ডোন্ট ফরগেট অ্যাবাউট হেমানজিওব্লাস্টোমা। হেমানজিওমা দিলে কিন্তু ফলস হবে। হেমানজিওমা হলো যদি প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম হয় সেক্ষেত্রে ট্রু হবে। ফ্রিক্রোমোসাইটোমা, ইউটেরাইন লিওমায়োমা দিয়ে যদি ফাইব্রয়েড দেয় তাহলেও ট্রু হবে, ঠিক আছে? পলিসিস্টিক কিডনি, হাইড্রোনেফ্রোসিস, এগুলো তো সাধারণত পলিসাইথিমিয়া হতে পারে, বাট পালমোনারি ডিজিজ, করোনারি আর্টারি ডিজিজ, হাইপোভেন্টিলেশন সিনড্রোম, ওবেসিটি, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, হাই অ্যালটিটিউড, এগুলোতে পলিসাইথিমিয়া হয়। এরপর আসেন হেমোস্টেসিসের কনসেপ্ট। হেমোস্টেসিস বা একটা ব্লাড ভেসেল ইনজুরি হলে কিভাবে সেটা রিকভারি হবে, সেটা 4টা মেকানিজম গাইডলাইন অনুযায়ী ট্রু। একটা হলো কাটার সাথে সাথে ওই জায়গার যে লোকালি যে মাসেলগুলো আছে ভ্যাসকুলার ওয়ালে, সেগুলো কনস্ট্রিকশন, এগুলোকে বলা হয় ভ্যাসোস্পাজম। এবার প্লাটিলেট প্লাক তৈরি হয়, আমি আপনাদের একটু আগেই বললাম প্লাটিলেট প্লাক কিভাবে তৈরি হয়। তারপরে ব্লাড ক্লট তৈরি হবে, কোয়াগুলেশন, এবং ফাইব্রাস টিস্যু পলিফারেশন হয়ে সেই জায়গাটা হিলিং হবে, তাই তো? এখান থেকে আপনাদের পেঁচাবে, আপনাদের বলবে কি এভেন্চুয়াল গ্রোথ অফ ফাইব্রাস টিস্যু না দিয়ে মাসেল টিস্যু দিবে, হ্যাঁ, প্লাটিলেট প্লাগ না দিয়ে দিবে প্লাটিলেট অ্যাগ্লুটিনেশন, এইভাবে আপনাদের চেঞ্জ করে দিবে স্টেম।
এই চারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে জাস্ট এই যে 3 নাম্বার পয়েন্টটা যে প্লাটিলেট অ্যাগনিস্ট কারা কারা, এই লাইনটাই পরীক্ষায় আসে যে কোলাজেন, এডিপি, থ্রম্বোক্সিন, A2, থ্রম্বিন এন্ড বনো 11 ফ্যাক্টর, এগুলো হচ্ছে প্লাটিলেটকে অ্যাগ্রিগেট করতে হেল্প করে ডিউরিং প্লাটিলেট অ্যাক্টিভেশন। আমি আপনাদের বলেছি নরমালি প্লাটিলেট বডিতে অ্যাক্টিভেটেড থাকে না, যখন সাব এন্ডোথেলিয়াল কোলাজেনের সাথে এরা মিক্সড আপ হয় তখনই কিন্তু এরা প্লাটিলেট অ্যাক্টিভেশন হয় এবং হওয়ার পরে তার শেপ চেঞ্জ করে এবং এই ফ্যাক্টরগুলো প্লাটিলেটকে অ্যাগ্রিগেশনে হেল্প করে। সো ডোন্ট ফরগেট অ্যাবাউট কোলাজেন, এডিপি, থ্রম্বিন, থ্রম্বোক্সিন, A2 এন্ড বনো 11 ফ্যাক্টরস। এই ছবিটা দেখেন কত সুন্দর করে বোঝানো হয়েছে যে একটা ভেসেল ওয়াল রাপচার হলে বনো 11 ফ্যাক্টর অ্যাক্টিভেটেড হয়, কিভাবে প্লাটিলেটকে তার গায়ে লাগায় ফেলে এবং গ্লাইকোপ্রোটিন 2B অ্যাক্টিভেটেড হওয়ার কারণে ফিব্রিনোজেন তার গায়ে লাগে এবং মোর প্লাটিলেট এসে অ্যাকুমুলেটেড হয় এবং প্লাটিলেট অ্যাগ্রিগেশন হয়। দেখেন টার্মটা কিন্তু অ্যাগ্রিগেশন, নট অ্যাগ্লুটিনেশন। অ্যাগ্লুটিনেশন কিন্তু ইমিউনোলজিক্যাল টার্ম। এরপর আসেন ক্লোটিং ফ্যাক্টর গুলোর নাম। আমরা জানি আন্ডারগ্রেডে পড়ছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যে একটা সূত্র ছিল না আমাদের, ফুল পরে টুপ করে লও সবে এক করে, ষাট পরে হও ফুল বাবু, আপনাদের সেই সূত্রটাই দিয়ে দিয়েছি। প্রথম চারটা ফ্যাক্টরের নাম হলো এসেনশিয়াল ক্লোটিং ফ্যাক্টর, যেমন ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, টিস্যু থ্রম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম। আপনাদের শুধু ফ্যাক্টরের নাম জানলে হবে না, এর অল্টারনেট কি কি নাম আছে, যেমন ফ্যাক্টর 9 এর অল্টারনেট নাম হচ্ছে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট, ক্রিসমাস ফ্যাক্টর, অ্যান্টি হেমোফিলিক ফ্যাক্টর। সেই নামগুলো কিন্তু আপনাদের খুব ভালো করে জানতে হবে। সবগুলো ফ্যাক্টরি লিভারে তৈরি হয়, আমি আবারও বলছি সবগুলো ফ্যাক্টরি লিভারে তৈরি হয় এক্সেপ্ট 3, 4, 6। কি বললাম? এক্সেপ্ট 3, 4, 6। 3, 4, 6 বাদে বাকিগুলো ফ্যাক্টর কিন্তু লিভারে তৈরি হয়। আপনি বলবেন ভাইয়া 6 নামে তো কোনো ফ্যাক্টরের অস্তিত্ব নেই। আপনি বললেন যে তো অস্তিত্ব নাই, লিভারে হয় না, শেষ এক কথায়। যে পরীক্ষায় প্রশ্ন আসবে কোন ফ্যাক্টরগুলো লিভারে হয় না, আপনার মনে রাখতে হবে 3, 4, 6। আপনি বলবেন 6 নামে কোনো ফ্যাক্টর নেই, অতএব হয় না লিভারে, শেষ। হ্যাঁ, এই প্রশ্নের অ্যানসার এখানেই শেষ। আচ্ছা, এবার ডিপ্লোমার প্রশ্ন দেখেন কোনগুলা ব্লাড ক্লটিং ফ্যাক্টরস, হ্যাঁ, রিগার্ডিং ব্লাড ক্লটিং ফ্যাক্টরস। দেখছেন এই প্রশ্নটা একটু সহজ প্রশ্ন দিয়ে দিয়েছে, এটা আপনারা সবাই পারবেন। আচ্ছা, এই চারটাও আমি আপনাদের বলেছি যে কোন ফ্যাক্টরগুলো লিভারে তৈরি হয়, মেইনলি এই প্রশ্নটা এখান থেকে আসে। তার মধ্যে আপনি জানেন যে সব ফ্যাক্টর লিভারে তৈরি হয় 3, 4, 6। আর একটা প্রশ্ন আসে যে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টরগুলোর নাম কি? হ্যাঁ, 2, 7, 9, 10। কি বললাম? 2, 7, 9, 10 কে বলা হয় ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর। আপনি বলবেন ভিটামিন কে লাগবে কেন? ক্লটিং ফ্যাক্টরের মতো কাজ করবে। ভিটামিন কে কি দরকার? ভিটামিন কে ছাড়া পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন হবে না, কার্বক্সিলেশন হবে না। আর কার্বক্সিলেশন না হলে একটা জিন যখন একটা প্রোটিন প্রোডাক্ট তৈরি করে সেটা ফ্লুয়েন্টলি কাজ করতে পারবে না, মিসফোল্ডেড প্রোটিন তৈরি হবে যেটা মিউটেন্ট হিসেবে তৈরি করবে, আলটিমেটলি ক্যান্সার তৈরি করবে বডিতে, তাই না? এই জন্য ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর গুলো পোস্ট ট্রান্সলেশনাল কার্বক্সিলেশনের জন্য ভিটামিন কে লাগে 2, 7, 9, 10 এর জন্য। অ্যান্টিকোয়াগুলেন্ট কি কি ইউজ হয় ল্যাবরেটরিতে? যেমন ইডিটি, ট্রাইসোডিয়াম সাইট্রেট, ডাবল অক্সালেট, এটা এখন ছোটস্থ থাকবে। যেমন বিশেষ করে ট্রাইসোডিয়াম সাইট্রেট ইউজ করি আমরা ইএসআর এস্টিমেশনের জন্য, তাই তো? এগুলো ফ্রিকোয়েন্টলি ল্যাবরেটরিতে ইউজ হয়। নামগুলো মুখস্থ রাখতে হবে, বারবার লিখে লিখে। আপনি বলবেন আমার ব্রেন ভালো না, মনে থাকে না, এসব কথার কোনো যুক্তি নাই। রেসিডেন্সিতে বারবার লিখে লিখে পড়তে হবে, আমরাও তো পাস করে আসছি, তাই না? লিখে লিখে পড়লে আপনার ব্রেন মনে রাখবে না, এটা কখনোই হতে পারে না, আমি বিশ্বাস করি না। আচ্ছা, হেপারিন। এবার ডিপ্লোমার প্রশ্ন দেখেন। হেপারিন হচ্ছে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট, তাই না? দেখেন প্রথম প্রশ্ন, প্রিভেন্ট ক্লট ফরমেশন। ইয়েস, এটা হলো ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট, এটা অ্যান্টিকোয়াগুলেন্ট, ট্রু। রিলিজ ফ্রম মাস্ট সেল, হ্যাঁ, মাস্ট সেল মিডিয়েটর এরা। হ্যাঁ, আপনাদের ইমিউনোলজিতে দেখবেন আমি মাস্ট সেল মিডিয়েটর গুলো পড়িয়েছি, সেখানে হেপারিন ছিল। এটা স্ট্রং অ্যাসিড বলেছে না, এটা স্ট্রং অ্যাসিড না, এটা হলো গ্লাইকোসামিনোগ্লাইকেন, একটা কার্বোহাইড্রেটেড কম্পোনেন্ট। হ্যাজ এ লং হাফ লাইফ, না শর্ট হাফ লাইফ, মাত্র 1 ঘন্টা হচ্ছে এদের হাফ লাইফ, ঠিক আছে? ব্লাড ট্রান্সফিউশনে চলে আসে আমরা, অ্যান্টিজেন অ্যান্টিবডি। আমরা জানি এবিও সিস্টেম হলো সবচেয়ে ইন্টারন্যাশনালি ফলো করা হয়, তার মধ্যে অ্যান্টিজেন আছে, অ্যান্টিবডি আছে। অ্যান্টিজেনের মধ্যে এ, বি এবং এইচ অ্যান্টিজেন, এই অ্যান্টিজেন গুলো কিন্তু জেনেটিক্যালি ডিটারমাইন্ড, তাই তো? এবং সেরাম দিয়ে আমরা সাধারণত এই ব্লাড গ্রুপ অ্যান্টিজেন গুলো চেক করে থাকি। আরবিসি সেল সারফেসের অ্যান্টিজেন গুলো এক্সপ্রেশন হয়, আপনারা জানেন। এই ব্লাড গ্রুপ অ্যান্টিজেন গুলো আমাদের বডির সমস্ত, শুধু আরবিসি সেল সারফেসেই থাকে না, বডির যত সিক্রেশন আছে, যেমন তার সিমেন, স্যালাইভা, গ্যাস্ট্রিক জুস, প্যানক্রিয়াটিক জুস, এগুলাতেও কিন্তু এক্সপ্রেশন হয়। যাদের শরীরে সিক্রেশন এক্সপ্রেশন হয় তাদেরকে বলা হয় সিক্রেটর্স। যেমন প্রায় 80% মানুষ হচ্ছে আমরা ব্লাড গ্রুপ সিক্রেটর্স। অ্যান্টিবডির কথা যদি আমি বলি, তাহলে অ্যান্টিবডির মধ্যে আছে যে অ্যান্টি এ, অ্যান্টি বি, এই অ্যান্টিবডি গুলা আছে। অ্যাকর্ডিং টু ল্যান্ডস্টেইনারস ল যদি আপনি ফলো করেন, তাহলে যার ব্লাডে এ ব্লাড গ্রুপ আছে তার অ্যান্টি বি আছে, করসপন্ডিং অ্যান্টিবডি নাই। যার ব্লাড গ্রুপ বি তার অ্যান্টি এ আছে, যার ব্লাড গ্রুপ এ বি তার কোনোটাই নাই, যার ও আছে তার অ্যান্টি অ্যান্টি বি দুটোই আছে, ঠিক আছে? এই হচ্ছে অ্যাকর্ডিং টু ল্যান্ডস্টেইনারস ল। আপনি যদি বলেন ভাইয়া এই সিস্টেমে, এটা তো গেল এবিও সিস্টেম, আর আরএইচ সিস্টেমের কথা বলেন। আরএইচ
হচ্ছে অ্যান্টিজেন হলো সিডিই আবার সিডিই। আপনি বলবেন দুইবার লিখছেন কেন সিডিই? একবার হচ্ছে ক্যাপিটাল লেটারে লিখেছি, একবার হলো স্মল লেটার, যার জন্য 3 3 6টা হলো এর অ্যান্টিজেন আর এস সিস্টেমে, তাই তো? আপনি যদি বলেন ভাইয়া হুইচ ওয়ান ইজ মোস্ট ইমিউনোজেনিক, অ্যান্সার হলো ডি। ডি অ্যান্টিজেন হলো এর মধ্যে মোস্ট ইমিউনোজেনিক, যার জন্য যদি কোনো অ্যান্টিবডি তৈরি হয় ডি অ্যান্টিজেনের এগেইনস্টেই তৈরি হয়, তাই তো? যার জন্য বলা ইমিউন সিস্টেম হচ্ছে ইমিউনোলজিক্যাল মিডিয়েটেড, কিন্তু এবি হচ্ছে ন্যাচারালি অকারিং। আপনার বডিতে যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন থেকে আপনার শরীরে এবিও ব্লাড গ্রুপ আছে, কিন্তু এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কিন্তু রিঅ্যাকশন যেটা তৈরি হবে বডিতে অ্যাকওয়ার্ড, সেটা কিন্তু ইমিউনোলজিক্যাল প্রসেসে তৈরি হবে। আপনি যদি বলেন ভাই আপনি একটু আমাকে হেমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশনটা একটু ভালো করে বুঝান তো, বা হেমোলাইটিক ডিজিজ অফ নিউবর্নটা একটু বলেন তো। দেখেন, আমি যদি হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন বলতে চাই, তাহলে আপনাকে আগে বুঝতে হবে যে অ্যান্টিজেন অ্যান্টিবডি অফ আরএইচ সিস্টেম। এই যে বললাম যে সিডিই এগুলো হলো অ্যান্টিজেন, আর এগুলো হচ্ছে যদি অ্যান্টিবডি তৈরি হয় তাহলে এগুলো বলা হয় অ্যান্টিডি। যেমন অ্যান্টিবডি অফ আরএইচ সিস্টেম হচ্ছে মোস্টলি ইমিউনোলজিক্যাল টাইপ। কি টাইপ? আইজিজি টাইপ। ডোন্ট ফরগেট অ্যাবাউট ইট যে অ্যান্টিডি কি টাইপ? আইজিজি টাইপ। আর এবিও যেগুলা অ্যান্টিবডি এগুলা কি টাইপ? অ্যান্টিবি ওগুলা কি টাইপ? ওগুলো হচ্ছে মোস্টলি আইজিএম টাইপ, বাট ফিউ আর আইজিজি। কি বললাম? মোস্টলি আইজিএম, ফিউ আর আইজিজি। আপনি বলবেন আইজিএম হোক আর আইজিজি হোক, এগুলো আমার জানার দরকার কি? জানার দরকার হলো যে আইজিজি ইউজুয়ালি প্লাসেন্টা ক্রস করে, কারণ প্লাসেন্টাতে একটা অ্যান্টিবডি রিসেপ্টর থাকে, সেটা হলো আইজিজি। ঠিক আছে, তাহলে আইজিজি প্লাসেন্টা ক্রস করবে, আইজিএম কিন্তু প্লাসেন্টা ক্রস করবে না। এটা একটা গুরুত্বপূর্ণ আমাদের টপিক। আচ্ছা, তাহলে আমরা যদি এটা শিখে থাকি তাহলে আমরা একটু হেমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন বলি। হেমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো এবিও ইনকম্পিটেবিলিটি, একটা হলো আরএইচ ইনকম্পিটেবিলিটি। প্রথমে আমি আরএইচটা বলি। আরএইচ ইনকম্পিটেবিলিটি তখনই প্রবলেমেটিক হয় যখন মা হচ্ছে নেগেটিভ হয় আর বাবা হচ্ছে পজিটিভ হয়, সরি বাচ্চা হচ্ছে পজিটিভ হয়, তাই তো? ধরেন মা হচ্ছে নেগেটিভ ব্লাড গ্রুপ আর বেবি হলো পজিটিভ ব্লাড গ্রুপ, তাহলে দেখেন ডিউরিং ডেলিভারি বা ডিউরিং ইন্টারইউটেরাইন লাইফ ফিউ ব্লাড কিন্তু এক্সচেঞ্জ হয় ম্যাটারনাল সাথে ফিটাল, হতে পারে অ্যাক্সিডেন্টাল প্লাসেন্টা সেপারেশন, অথবা ডিউরিং ব্লাড 15 থেকে 20 ml ব্লাড কিন্তু এক্সচেঞ্জ হয়, মা থেকে বাচ্চার মধ্যে আসে, বাচ্চা থেকে মায়ের মধ্যে আসে। এখন মা থেকে বাচ্চার মধ্যে আসলে প্রবলেম হয় না, কিন্তু বাচ্চা থেকে মায়ের মধ্যে যখন যায় তখন ফার্স্ট টাইম এই একটা পজিটিভ অ্যান্টিজেন মায়ের নেগেটিভ ব্লাডে চলে গেল, তাহলে এই অ্যান্টিজেনটা মায়ের জন্য কি প্রাইমারি না? ফার্স্ট টাইম অ্যান্টিজেন না? এটা তো সে কখনো এক্সপোজ ছিল না, ছিল না। তাহলে এই ফার্স্ট টাইম অ্যান্টিজেনের জন্য মায়ের শরীরে একটা অ্যান্টিবডি তৈরি হবে। আপনারা আমার ইমিউনোলজি ক্লাসে দেখেছেন যে একটা অ্যান্টিজেন যখন একটা বডিতে ঢোকে তখন সেটা হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট হয়ে আলটিমেটলি 4-5 দিয়ে ইন্টারলিউকিন 4-5 দিয়ে বি সেল অ্যাক্টিভেটেড হয়ে প্রাইমারি ইমিউন রেসপন্সে আইজিএম তৈরি হয়, তাই তো? আইজিএম যখন তৈরি হলো তখন এটা প্লাসেন্টা ক্রস করে না। কেন প্লাসেন্টা ক্রস করে না? কারণ তার প্লাসেন্টাতে ক্রস করার অ্যান্টিবডি এটা না, এটা রিসেপ্টর নাই। কিন্তু যার জন্য ফার্স্ট প্রেগন্যান্সিতে কিন্তু আরএইচ ইনকম্পিটেবিলিটিতে ফার্স্ট প্রেগন্যান্সিতে কোনো প্রবলেম হয় না। কেন? কারণ মায়ের শরীরে তো আইজিএম তৈরি হয়, তো আইজিএম প্লাসেন্টা ক্রস করে বাচ্চার শরীরে আসতেও পারে না, কোনো রিঅ্যাকশনও হয় না। বাট সেকেন্ড আর সাবসিকুয়েন্ট টাইম যখন সেম একই ঘটনা ঘটে, আবার মা নেগেটিভ বাচ্চা পজিটিভ, তখন অ্যাক্সিডেন্টাল সেপারেশনে যদি সামান্য বলা হয় যে সেকেন্ডারি ইমিউন রেসপন্সে সামান্য একটু ব্লাডও যদি মায়ের শরীরে যায়, এর এগেইনস্টে শত শত অ্যান্টিবডি আইজিজি তৈরি হয়। আর আমরা জানি যে ইমিউনোলজি জ্ঞান থেকে শিখেছি যে সেকেন্ডারি ইমিউন রেসপন্সে যে অ্যান্টিবডি তৈরি হয় তার নাম হলো আইজিজি টাইপ। তাহলে আইজিজি তখন বাচ্চা শরীরে চলে আসবে আর সমস্ত আরবিসি কে ধরবে আর মারবে, এটাকে বলা হয় ইরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। ঠিক আছে, এটা প্রিভেন্ট করার জন্য জন্মের পর অ্যাজ সুন অ্যাজ পসিবল বা 72 ঘন্টার মধ্যে অ্যান্টিটি ইনজেকশন দিতে হয় মাকে, যাতে এই ধরনের কোনো রিঅ্যাকশন না হয় বাচ্চা শরীরে প্রথম প্রেগন্যান্সির পরপরই। ঠিক আছে, আচ্ছা এই গেল হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম, এই গেল হচ্ছে আমাদের অ্যান্টিবডি ইমিউন সিস্টেম। ঠিক আছে, আচ্ছা এবার আসেন এক ইউনিট হোল ব্লাড। এক ইউনিট হোল ব্লাডে আমাদের প্রশ্ন হয় হচ্ছে যে এক ইউনিট হোল ব্লাডে আমাদের কি ব্লাড কম্পোনেন্ট কোনগুলো থাকে এবং ব্লাড ডেরিভেটিভস কি কি থাকে। ঠিক আছে, ব্লাড কম্পোনেন্ট কোনগুলো থাকে এবং ব্লাড ডেরিভেটিভস কি কি থাকে। এই ছবিতে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে ব্লাড কম্পোনেন্টস এবং ব্লাড ডেরিভেটিভস গুলো লিখে দেওয়া আছে, যেমন প্যাকড সেল, গ্রানুলোসাইট কনসেন্ট্রেট, তারপরে কার্বোপ্রেসিপিটেট, এগুলো হচ্ছে ব্লাড কম্পোনেন্ট, আর ব্লাড ডেরিভেটিভস এর মধ্যে হচ্ছে 8, 9 অ্যালবুমিন, এগুলো হচ্ছে ব্লাড ডেরিভেটিভস। ঠিক আছে,
আচ্ছা, 1 ইউনিট ব্লাডকে আমরা কিভাবে স্টোর করতে পারি? ব্লাডকে আমরা সাধারণত 2 থেকে 6 ডিগ্রিতে স্টোর করি। 2 এর নিচে করি না, কারণ ফ্রিজিং হয়ে যাবে। 6 এর উপরে করি না, অর্গানিজম গ্রো করবে। প্লাটেলেটকে স্টোর করি 20 থেকে 24 বা 25 ডিগ্রি সেন্টিগ্রেডে, মাত্র 3 দিন থাকে এবং কন্টিনিউয়াসলি অ্যাজিটেট করতে হয়, না হলে অ্যাগ্লুটিনেট হওয়ার চান্স থাকে। ফ্রেশ ফ্রোজেন কার্বোসিপিটেড -25 এ 1 বছর পর্যন্ত স্টোর রাখা যায়। কি কি অর্গানিজমস ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে ট্রান্সমিটেড হয়? এই প্রশ্নের মতো ইম্পর্টেন্ট প্রশ্ন আর নাই, ঠিক আছে? যেমন ভাইরাসের মধ্যে হেপাটাইটিস এ, বি, সি, এইচআইভি, হিউম্যান পার্ভোভাইরাস, B19, সাইটোমেগালো, ইপস্টেইন বার ভাইরাস, হিউম্যান হার্পিস ভাইরাস এইচ, ঠিক আছে? এগুলো হচ্ছে ট্রান্সমিটেড হয়। ব্যাকটেরিয়ার মধ্যে হচ্ছে ট্রিপোনেমা প্যালাইডাম, ব্রুসেলোসিস, তাই না? আপনি বলবেন এত কিছু ট্রান্সমিটেড হয় ব্লাড দিয়ে, তো বাংলাদেশে WHO কেন শুধুমাত্র 5টা টেস্ট করতে বলেছে? দেখেন, এতগুলা টেস্ট একটা রোগীকে যদি আপনি ব্লাড ট্রান্সফিউশনের আগে দেন, সে তো এমনিতেই মরে যাবে। বাংলাদেশের পার্সপেক্টিভে বলবে যে বাবা, 1 ইউনিট ব্লাড নেওয়ার আগে তুমি আমার এত টাকা নিয়ে নিচ্ছ, তার আমার রক্ত লাগবে কে? গরিবের আবার রক্ত কিসের? বিষ দেন, বিষ খায় মরে যাই, তা তো আর হবে না। যার জন্য আমরা কমপক্ষে WHO বলছে 5টা টেস্ট অন্তত করা উচিত, যেমন হেপাটাইটিস বি, সি, এইচআইভি, সিফিলিসের জন্য VDRL, আর হচ্ছে ম্যালেরিয়া প্যারাসাইট। এই 5টা টেস্ট অ্যাট লিস্ট করতে হবে, অ্যাজ এ স্ক্রিনিং টেস্ট বিফোর ব্লাড ট্রান্সফিউশন মাস্ট করতে হবে, ঠিক আছে? এছাড়া এগুলো কিন্তু ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে যেতে পারে এবং কমপ্লিকেশন ক্রিয়েট করতে পারে। ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, একটা পরীক্ষায় আসে যে ফ্রেশ ফ্রোজেন প্লাজমার ইন্ডিকেশন কি? দেখেন, মাল্টিপল কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সিতে কিন্তু আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিয়ে থাকি। DIC, TTP, বার্নের ট্রিটমেন্টে, রিভার্সাল অফ ওয়ারফারিন ওভারডোজ এবং ইনহেরিটেড ডেফিসিয়েন্সি অফ কোয়াগুলেশন ফ্যাক্টর। আপনি যদি বলেন ভাইয়া, ইনহেরিটেড ডেফিসিয়েন্সি অফ দ্য কোয়াগুলেশন ফ্যাক্টরের মধ্যে তো হেমোফিলিয়াও পড়ে, কিন্তু হেমোফিলিয়াতে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কিন্তু ফ্রেশ ফ্রোজেন প্লাজমা নয়, ফ্যাক্টর 8 বা 9 কনসেন্ট্রেট, তাই তো? ওগুলা যদি না পাওয়া যায়, লাস্টে মানে না পাওয়া গেলে তখন বাধ্য হয়ে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দেয়া যাবে। তাহলে ক্যান বি ইউজড ইন হেমোফিলিয়া বাই ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিলে ট্রু হবে। কার্বোসিপিটেটের ইন্ডিকেশন কি, বা কার্বোসিপিটেটের মধ্যে কি থাকে এই প্রশ্নটা যে কতবার আসছে। যেমন ফ্যাক্টর 8 থাকে, মনোলিবেন ফ্যাক্টর থাকে, ফিব্রিনোজেন থাকে, বা ফ্যাক্টর 13 থাকে। এগুলা হচ্ছে কার্বোসিপিটেটের কন্টেইনস, ঠিক আছে? এগুলা ইন্ডিকেশনটা পড়ে ফেলবেন। কমপ্লিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন, আমি আর্লি লেট ভাগ করে দিয়েছি, পরীক্ষার হলে এভাবে আর্লি লেট করে আসবে যে কোনগুলো আর্লি কমপ্লিকেশনস অফ ব্লাড ট্রান্সফিউশন, as hemolytic transfusion reactions, allergic conditions, circulatory overload, air embolism, thrombophlebitis, cytotoxicity, hyperkalemia, congestive cardiac failure, এগুলো হচ্ছে কমপ্লিকেশন। লেটের মধ্যে আছে transmission of infection, aerial overload, এগুলা। ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন বলতে কি বোঝায়? 24 ঘন্টার মধ্যে যদি হোল ব্লাড ট্রান্সফিউজ করা হয়, যেমন একজন মানুষের শরীরে 5 থেকে 6 লিটার ব্লাড থাকে, সেই পুরো ব্লাড যদি চলে যায়, ফর এক্সাম্পল রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অফ পিচ, যদি সমস্ত শরীরে ব্লাড যদি পড়ে যায়, তখন সেই ক্ষেত্রে আমরা ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন করতে হয়। 24 ঘন্টার মধ্যে 5 লিটার ব্লাড যদি দেন, তো নাও যদি মরে অ্যানিমিক হার্ট ফেলিয়ারে, মরবে হচ্ছে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনের কমপ্লিকেশনে। দেখছেন কত বড় চার্ট কমপ্লিকেশনে, ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনে। তো এই চার্টটা একদম তটস্থ রাখতে হবে। বিশেষ করে মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হচ্ছে কার্ডিয়াক অ্যারিথমিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনে পেশেন্ট মারা যায়। এছাড়া কি হতে পারে? এছাড়া আপনার কোয়াগুলোপ্যাথি হতে পারে, ডাইলেশন কোয়াগুলোপ্যাথি, DIC, মেটাবলিক অ্যালকালোসিস হতে পারে, অ্যাসিডোসিসও হতে পারে, হাইপারক্যালিমিয়া, দুটোই হতে পারে অ্যাকর্ডিং টু বেলি ল্যাব। হাইপোক্যালসিমিয়া হতে পারে, হাইপোথার্মিয়া হতে পারে, ভলিউম ওভারলোড হতে পারে, মাইক্রো অ্যাগ্রিগেট তৈরি হতে পারে। তো এগুলা পড়ে ফেলবেন। 1 ইউনিট ব্লাডকে 7 দিন, 10 দিন, 5 দিন স্টোর করলে ভিতরে কি চেঞ্জ হয়? তার গ্লুকোজ কমে যায়, ATP কমে যায়, pH কমে যায়, তাই না? মানে অ্যাসিডোসিস হয়ে যায়, ল্যাকটিক অ্যাসিড বেড়ে যায়, আরবিসি শেপ নষ্ট হয়ে যায়, ভায়াবিলিটি নষ্ট হয়ে যায়, এবং অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ যেটা, সেটা লেফটে শিফট করে, তাই না? কারণ হচ্ছে 2,3-DPG কমে যায়, গ্র্যানুলোসাইটিক ফাংশন কমে যায়, মাইক্রো অ্যাগ্রিগেট তৈরি করে, যার জন্য আমরা ব্লাড ট্রান্সফিউশনের আগে সব সময় আপনার ট্রান্সফিউশন সেট ইউজ করে থাকি। এই হচ্ছে আরবিসি মরফোলজিক্যাল অ্যাবনরমালিটি। এই চারটা ভেরি 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 ইম্পর্টেন্ট, আপনাদের এটা মুখস্থ রাখতেই হবে। এটার সাথে দেখেন আপনাদের শীটে দেওয়া আছে যে ডেভিসনের একটা চার্টও দেওয়া আছে, এটার নিচে নিচে এই দুটো চার্ট মিলিয়ে কিন্তু পড়ে ফেলবেন। মাইক্রোসাইটিক হাইপোক্রমিক ব্লাড পিকচারের কারণ কি, একটা ওভালোসাইট কেন হয়, সিকেল সেল দেখছেন একটা আরবিসি কেমন সিকলিং হয়ে গেছে, কেমন হেলমেটের মতো লাগতেছে দেখতে, এগুলো বলে সিকেল সেল। দেখেন স্ফেরোসাইট, স্ফেরোসাইট হয়ে গেছে, পুরোপুরি একটা স্ফেরো মানে গোলাকার হয়ে গেছে, ছোট হয়ে গেছে সাইজ,
টার্গেট সেল দেখেন মাঝখানে হিমোগ্লোবিনাইজেশন, চারপাশে ফাঁকা। টার্গেট সেল মোস্টলি পাওয়া যায় থ্যালাসেমিয়া ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, এটা হিমোগ্লোবিন সি, সিকেল সেল, অবস্ট্রাকটিভ জন্ডিসে পাওয়া যায়। সিস্টোসাইট, হ্যাঁ এই যে দেখেন এটা কেমন হেলমেট হয়ে গেছে, মাইক্রোএনজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া একটা ক্যারেক্টারিস্টিক ফিচার। হ্যাঁ সিকিডি পেশেন্টে বার সেল পাওয়া যায়, টিয়ারড্রপ পাওয়া যায় মাইলোফাইব্রোসিসে, পলিক্রোমাটিক সেল পাওয়া যায় যে হেমোলাইসিসে। যত বেশি ব্লাড লস হবে ডিমান্ড বেড়ে যাবে, বোন ম্যারো থেকে ম্যাচুরেশন হওয়ার আগে আরবিসি ছেড়ে দিবে, পলিক্রোমাটিক সেল পাবেন। বেজোফিলিক স্টিপলিং পাবেন, এই যে মাল্টিপল আরএনএ কম্পোনেন্ট পাওয়া যাবে আরবিসির মাঝখানে, কারণ বেজোফিলিক স্টিপলিং মোস্ট ইম্পর্টেন্ট কজ প্লাম্বিজম বা লেড পয়জনিং, তাই না। হাওয়াল জলিবুটি পাওয়া যায় মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে, বাইট সেল পাওয়া যায় গ্লুকোজ 6 ডেফিসিয়েন্সিতে। এই যে দেখেন আরবিসি গুলো একদম রোলো ফরমেশন হয়ে আছে, স্ট্যাক অফ কয়েনের মতো, কিছু পয়সাকে পাশাপাশি রাখলে দেখবেন যেরকম দেখতে, এগুলাকে বলে রোলো ফরমেশন। এই রোলো ফরমেশন পাওয়া যায় মাল্টিপল মাইলোমা পেশেন্টদের। একটা প্রশ্ন আসে যে নিউট্রোফিলিয়ার কজ গুলো কি কি, আপনাদের শীটে দেখেন কত সুন্দর করে দেওয়া আছে নিউট্রোফিলিয়ার কজ। নিউট্রোফিলিয়া, নিউট্রোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া এবং প্যানসাইটোপেনিয়া, চারটা কজ বলে একটা কিন্তু পরীক্ষায় আসবে। সো ডোন্ট ফরগেট অ্যাবাউট নিউট্রোফিলিয়ার কজ। যেমন বডিতে যত বেশি অ্যাবসেস তৈরি হবে বা পাইজেনিক ইনফেকশন হবে তত জায়গায় কিন্তু নিউট্রোফিলিয়া তৈরি হবে। এরপর আমি আসি মাইক্রোসাইটিক মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ অ্যানিমিয়া। একটা প্রশ্ন অ্যানিমিয়া থেকে আসলে এই প্রশ্নটা হবে, সেটা হচ্ছে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ অ্যানিমিয়া। যেমন আয়রন ডেফিসিয়েন্সি, থ্যালাসেমিয়া, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া। হ্যাঁ এগুলো হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক। দেখেন এটা কিসের উপর ভিত্তি, আপনাদের একটা প্রশ্ন হয় যে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ অ্যানিমিয়া কিসের ভিত্তিতে করা হয়। একটা হলো অ্যানসার হলো আরবিসি ইন্ডিসেস এর উপরে করা হয়। কিসের উপরে করা হয়? আরবিসি ইন্ডিসেস। নরমাল আরবিসি ইন্ডিসেস কেমন? এমসিবি হচ্ছে 76 to 100 বা 80 to 100। হ্যাঁ তো এটা থেকে যদি কমে যায় তাহলে এমসিবি কমে গেল, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক। নরমাল এমসিএইচ এর লেভেল হচ্ছে 27 থেকে 32 পিকোগ্রাম, এমসিএইচ এর লেভেল হচ্ছে 32 থেকে 34 বা 36 গ্রাম পার ডিএল। তো এগুলা থেকে যদি কমে যায় তখন আমরা এটা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক বলি। ম্যাক্রোসাইট মানে কি? আরবিসি সাইজ বড় হয়ে গেছে, এমসিবি 100 এর বেশি হয়ে গেছে, এটা দুই ভাগে ভাগ করা হয়, মেগালোব্লাস্টিক, নন মেগালোব্লাস্টিক। বোন ম্যারোতে যদি মেগালোব্লাস্ট পাওয়া যায় যেমন ভিটামিন বি12 ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য যেটা হয়, আর নন মেগালোব্লাস্টিক বাট ম্যাক্রোসাইটিক যদি হয় তাহলে চিন্তা করতে হবে মোস্ট কমনলি অ্যালকোহলিজম, হাইপোথাইরয়েডিজম। পরীক্ষা আসে হাইপোথাইরয়েডিজমে কি টাইপের অ্যানিমিয়া হয়, অ্যানসার হলো ম্যাক্রোসাইটিক। আর মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়াতে আপনারা অ্যাড করে নেন লেড পয়জনিং, এটা লেখা না এখানে, লেড পয়জনিং জাস্ট এখানে এই সিডারোব্লাস্টিকের পরে কমা দিয়ে এটা অ্যাড করে নেন, এখানে অ্যাড করে নেন লেড পয়জনিং, ঠিক আছে। আচ্ছা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার কমন কজ কি? একটা হচ্ছে যে বাংলাদেশের পার্সপেক্টিভ এতদিন আমরা জানতাম হুকম ইনফেস্টেশন, কিন্তু এখন বলা হয় যে না, ডিফেক্টিভ অ্যাবজর্পশন ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ। এছাড়া লস যাদের বেশি হয়, ডায়েটারি ইনটেক যদি কম হয়, কারণ আয়রন আমরা অনেক খাই কিন্তু আসলে অ্যাবজর্পশন হয় না, এটাই হচ্ছে আয়রন অ্যাবজর্পশন একটা পিকুলারিটি, যা খাবেন তার খুব সামান্য অংশই কিন্তু অ্যাবজর্পশন হবে, তাই তো। এছাড়া লস বেশি হয়, যেমন ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে মেনোরেজিয়া, মেনস্ট্রুয়েশন, প্রেগন্যান্সি, ল্যাকটেশন, এগুলাতে আয়রন লস বেশি হয় বা ডিমান্ড বেড়ে যায় বিভিন্ন সময়, যেমন প্রেগন্যান্সি, ইনফ্যান্সি, অ্যাডোলেসেন্স, ডিমান্ড কিন্তু বেড়ে যায়, তাই না। একটা আয়রন মেটাবলিজম কিভাবে হয়? আমরা আয়রনের সোর্স বেশিরভাগ পাই হচ্ছে অ্যানিমাল সোর্স থেকে, ভেজিটেবল সোর্স থেকেও পাই, কিন্তু অ্যানিমাল সোর্স থেকে যে আয়রন পাই সেটাই হচ্ছে আসলে হিম আয়রনের মেইন সোর্স। এই আয়রনটা যাওয়ার পরে আমাদের মেইন অ্যাবজর্পশনের সাইট হচ্ছে ডিউডিনাম এবং আপার পার্ট অফ জেজুনাম। ডোন্ট ফরগেট অ্যাবাউট সাইট অফ অ্যাবজর্পশন, টার্মিনাল আইলিয়াম দিলে কিন্তু ট্রু হবে না, ডিউডিনাম এবং আপার পার্ট অফ জেজুনাম, এখান থেকে অ্যাবজর্পশন হয়। দেখেন এই ছবিটা দেখেন কত সুন্দর একটা ছবি, আয়রন এই যে ডিউডিনাম এবং আপার জেজুনামের এই যে সারফেস থেকে অ্যাবজর্পশন হয়ে ইন্টেস্টাইনের ইন্টারোসাইটের ভিতরে প্রবেশ করতেছে। আপনারা জানেন আয়রন থেকে ফেরিক ফর্মে গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাবে ভেঙে তৈরি হয় ফেরাস, পরে ডাইভ্যালেন্ট মেটাল ট্রান্সপোর্টার 1 এর মাধ্যমে ইন্টেস্টিনাল লুমেনের ভিতরে ইন্টারোসাইটের ভিতরে প্রবেশ করে, আবার ফেরিটিন নামে কিছু স্টোর থাকে, ফেরোপ্রোটিন 1 নামে সে বেজোল্যাটারাল সারফেস ইন্টেস্টাইনাল লুমেন থেকে বের হয়ে প্লাজমার ভিতরে ঢুকে ফেরাস থেকে আবার ফেরিক হয়ে যায়, দেখছেন। তাই এত সুন্দর করে যদি আয়রন ইন্টারোসাইট দিয়ে বেজোল্যাটারাল সারফেস দিয়ে যদি বের হয়ে ফেরাস থেকে ফেরিক হয়ে ট্রান্সফারেনের সাথে বাইন্ড করে বিভিন্ন জায়গায় স্টোর হতো তাহলে তো হয়ে যেত কথা, কিন্তু তা তো হয় না। কেন? কারণ হলো যে এই যে হেপসিডিন, এই যে দেখতে পাচ্ছেন দুষ্টটাকে হেপসিডিন, এই হেপসিডিনটা জাস্ট এখানে একটা ইনহিবিটরি সিগন্যাল দিয়ে রাখে। এজন্য বলা হয় যে আয়রন মেটাবলিজমের মেইন স্টিমুলেটরি বা মেইন ফ্যাক্টর
ফ্যাক্টর হলো হেপসিডিন। তাহলে হেপসিডিন যত বাড়বে, যত প্রোডাকশন জেনেটিক্যালি ডিটারমাইন্ড, এটা যত বেশি বাড়বে আয়রন অ্যাবজর্পশন তত কমবে, এটাকে বলা ইনভার্সলি প্রপোর্শনেট। এবং হেপসিডিন যত কমবে তত আয়রন অ্যাবজর্পশন বাড়বে। তো হেপসিডিন কমা বাড়া ডিপেন্ড করে বডির কি পরিমাণ আয়রন ডিমান্ড আছে তার উপরে। আয়রন ডিমান্ড থাকলে হেপসিডিনের পরিমাণ কমে যাবে, আর আয়রন ডিমান্ড না থাকলে হেপসিডিনের পরিমাণ বেড়ে যাবে, তাই না? ট্রান্সফারিন হচ্ছে বাইন্ডিং প্রোটিন অফ আয়রন। তো আয়রনের সাথে ট্রান্সফারিন বাইন্ড করে বডির যে সমস্ত জায়গায় আয়রন স্টোর হয় সেই সমস্ত জায়গায় চলে যায়। আপনি বলবেন ভাই আয়রন স্টোর হয় কোথায় কোথায়? এক নাম্বার হচ্ছে লিভার, 2 নাম্বার ম্যাক্রোফেজ, 3 নাম্বার হচ্ছে বোন ম্যারো, ইরেথ্রোব্লাস্ট। এই তিনটা জায়গায় হচ্ছে আয়রন সাধারণত স্টোর হয়। আপনি বলবেন ভাইয়া আয়রন বডিতে বাড়া কমাতে হেল্প করে কারা কারা? যেমন ফ্যাক্টরস এফেক্টিং আয়রন অ্যাবজর্পশন যেগুলো আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি কি ফ্যাক্টর আয়রন অ্যাবজর্পশনকে বাড়ায়। যেমন গ্যাস্ট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা যত বেশি থাকবে তত ফেরিক থেকে ফেরাস আয়রন হবে। আরেকটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি যত খাবেন তত বেশি আয়রন অ্যাবজর্পশন বাড়বে। সামান্য মদ পান করলে আয়রন অ্যাবজর্পশন বাড়ে, কিন্তু মদ পাবেন কোথায়? ফ্রুক্টোজ, খাবার শেষে একটু ফলের জুস টুস খাওয়া ভালো, এতে আয়রন অ্যাবজর্পশন বাড়ে। এছাড়া আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকলে আয়রন অ্যাবজর্পশন বাড়ে। ইনএফেক্টিভ ইরিথ্রোপোয়েসিস হলে আয়রন অ্যাবজর্পশন বাড়ে। আয়রন অ্যাবজর্পশন কমে কিভাবে? যেমন ফাইটেট, অক্সালেট, হাই ফসফেট, ম্যালঅ্যাবজর্পশন, এগুলা হেপসিডিন যত বাড়বে তত আয়রন অ্যাবজর্পশন কমবে। এই চার্টটা একদম মুখস্থ রাখতে হবে। আরে ইম্পর্টেন্ট চার্ট, এটা হচ্ছে এখান থেকে প্রশ্ন হবেই হবে রেসিডেন্সিতে। সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। দেখেন আমি এখান থেকে কতভাবে প্রশ্ন করতে পারি আপনাদের। তুমি একটা প্রশ্ন করতে পারি, বলেন তো নিচের কোন অ্যানিমিয়াতে এমসিবি লো থাকে? তাহলে অ্যান্সার হবে আয়রন ডেফিসিয়েন্সিতে, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজে, মানে সবগুলোতেই লো থাকবে, তাই তো? আচ্ছা, যদি আমি এখান থেকে প্রশ্ন করি যে বলেন তো এই মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়াতে কোনটাতে ডাইমরফিক পিকচার থাকে, মানে আরবিসি সাইজ বড়ও থাকে কিছু, ছোটও থাকে কিছু, তার মানে সেটা অ্যান্সার হবে সিডেরোব্লাস্টিক। আবার এখান থেকে এমন প্রশ্ন করতে পারি, বলেন তো যে নিচের কোন অ্যানিমিয়াতে সেরাম আয়রন লো থাকে? তাহলে অ্যান্সার হবে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজকে আমরা এসিডি নামেও ডাকি। সেরাম ফেরিটিন কোথায় লো থাকে? টিআইবিসি কোথায় বাড়ে? যেমন একমাত্র দেখতে পাচ্ছেন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতেই বাইন্ডিং ক্যাপাসিটি বাড়ে, তাই না? আপনি বলবেন ভাইয়া কেন বাড়ে? কারণ আয়রন বডিতে নাই, ট্রান্সফারিন তো ফ্রি আছে। ট্রান্সফারিন বলতেছে গিভ মি আয়রন, আই এম ফ্রি, এই জন্য ক্যাপাসিটিস আর মোর, যার জন্য টিআইবিসি বাড়তে থাকে। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে ফিটাল হিমোগ্লোবিনের পরিমাণ যদি বেশি হয় তাহলে আমরা থ্যালাসেমিয়া চিন্তা করে থাকি, তাই না? থ্যালাসেমিয়া আমরা চিন্তা করে থাকি যদি ফিটাল হিমোগ্লোবিনের পরিমাণ অ্যাডাল্টেও বেশি পাওয়া যায়। আয়রন ইরেথ্রোব্লাস্ট যদি থাকে, আয়রন ইন ইরেথ্রোব্লাস্ট হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মাইনরে এটা পাওয়া যায়। আচ্ছা, স্যাচুরেশন রিসেপ্টর যেটা থাকে সেটাও কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে বেশি হবে। পার্সেন্টেজ স্যাচুরেশন আমরা কিভাবে হিসাব করি? একটা আয়রনের পার্সেন্টেজ স্যাচুরেশন হিসাব করার জন্য সেরাম আয়রন কি টিআইবিসি দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলেও কিন্তু পার্সেন্টেজ স্যাচুরেশন পাওয়া যায়, ঠিক আছে? 20 এর কম থাকলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, 12 এর কম থাকলে সিভিয়ার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। একটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া মানে ফার্দার কনফার্মেটরি হিসেবে আপনারা কি কি টেস্ট করতে পারেন? আয়রন প্রোফাইল দিয়ে অনেক সময় কনফার্ম করা যায় না, ফেরিটিন দিয়ে কনফার্ম করা যায় না, কিন্তু মোস্ট সিগনিফিকেন্ট টেস্ট হচ্ছে আয়রন প্রোফাইলে সেরাম ফেরিটিন। অনেক সময় দেখা যায় যে স্টোরেজ আয়রন দেখার প্রয়োজন পড়ে বা ফেরোকাইনেটিক আয়রন দেখার প্রয়োজন পড়ে। স্টোরেজ আয়রন যদি দেখতে চান তাহলে বোন মেরোতে স্টোরেজ আয়রন দেখতে পারেন একটা স্টেইনের মাধ্যমে। সেই স্টেইনটার নাম হচ্ছে পার্ল প্রুশিয়ান ব্লু। কি নাম? পার্ল প্রুশিয়ান ব্লু স্টোরেজ আয়রন হেমোসিডেরিন দেখা যায় এটা দিয়ে। হেমোলাইটিক অ্যানিমিয়ার একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা পরীক্ষা আসে সেটা হচ্ছে ফিচার্স অফ হেমোলাইসিস। পেরিফেরিতে যে আরবিসি ভাঙতেছে এটার একটা ইনডাইরেক্ট এভিডেন্স কি? সেটা হচ্ছে যে আপনি এখানে অ্যানিমিয়া তো পাবেনই কারণ আরবিসি লাইসিস হচ্ছে, তারপরে হচ্ছে বিলিরুবিন বেড়ে যাবে কারণ হচ্ছে হিমোগ্লোবিন বের হয়ে আসতেছে ভিতর থেকে, এবং এলডিএইচ বেড়ে যাবে, রেটিকুলোসাইট কারণ পেরিফেরিতে ডিমান্ড বাড়ছে, তার মানে বোন ম্যারোতে প্রোডাকশন বাড়াতে হবে। ম্যাচিউর হওয়ার আগেই বোন ম্যারো আরবিসি ছেড়ে দিবে, তার মানে রেটিকুলোসাইট সব পেরিফেরি ব্লাডে পাবেন। হ্যাঁ, রেটিকুলোসাইট কিন্তু নরমালি পেরিফেরাল ব্লাডে দেখা যায় না, এটার জন্য আলাদা স্টেইন করতে হয়, ঠিক আছে? এটাকে বলা হয় ব্রিলিয়ান্ট ক্রিজাইল স্টেইন, তাই না? ব্রিলিয়ান্ট ক্রিজাইল স্টেইন করতে হয়। হ্যাপ্টোগ্লোবিন কমে যাবে। আপনি বলবেন সবই তো বাড়তেছে, হ্যাপ্টোগ্লোবিন কমে কেন? কারণ হ্যাপ্টোগ্লোবিন হচ্ছে ফ্রি হিমোগ্লোবিনকে বাইন্ড করে। তো হিমোগ্লোবিন আরবিসি ভাঙতেছে, ফ্রি হিমোগ্লোবিন বাইরে আসতেছে, ফ্রি হিমোগ্লোবিন ভেরি মাচ টক্সিক ফর দ্য গ্লোমেরুলাস। হ্যাপ্টোগ্লোবিন গিয়ে পটাপট ফ্রি হিমোগ্লোবিনকে বাইন্ড করতেছে, যার জন্য ব্লাডে হ্যাপ্টোগ্লোবিন কম পাবেন। ইউরিনারি ইউরিবিলিনোজেন বাড়বে, হেমোসিডেরিন, এটা একদম তটস্থ রাখবেন এই চারটা। এবং অলওয়েজ রিমেম্বার যে বিলিরুবিন যে বাড়ে এটা আনকনজুগেটেড বাড়ে না কনজুগেটেড বাড়ে, ডাইরেক্ট বাড়ে না ইনডাইরেক্ট বাড়ে? এটা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন বাড়ে।
একটা প্রশ্ন হয় যে পেরিফেরাল ব্লাডে কি ফিচার হেমোলাইসিসে, একটা হলো পলিক্রোম্যাটিক সেল পাবো, ঠিক আছে, আরবিসি অনেক বেশি স্টেইন নেবে, তাই না, এটা হলো পলিক্রোম্যাটিক। মাইক্রোস্ফেরোসাইট ভাঙা ভাঙা আরবিসি পাবেন, ফ্র্যাগমেন্টেড আরবিসি, সিস্টোসাইট হেলমেট হয়ে যাবে, শেপড, হ্যাঁ এই যে দেখেন এই যে হেলমেট হয়ে গেছে, শেপড সিস্টোসাইট। বাইট সেল পাবেন, হ্যাঁ রেটিকুলোসাইটোসিস পাবেন অনেক বেশি। আচ্ছা এরপরে আসেন আচ্ছা অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া। আপনি বলবেন যে ভাইয়া নরমালি তো আরবিসির এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হওয়ার কথা না, যদি হয় কখনো আরবিসির এগেইনস্টে অ্যান্টিবডি অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, আপনি বলবেন এটা কয় ভাবে হতে পারে? দুই ভাবে হতে পারে, ওয়ার্ম রিঅ্যাক্টিং, কোল্ড রিঅ্যাক্টিং। আপনি যদি বলেন ভাইয়া ওয়ার্ম রিঅ্যাক্টিং মানে কি, মানে 37 ডিগ্রি সেন্টিগ্রেডে আরবিসি ডিস্ট্রাকশন হবে। কোল্ড রিঅ্যাক্টিং মানে কি, মানে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে আরবিসি ডিস্ট্রাকশন হবে, ঠিক আছে, এটা কোল্ড রিঅ্যাক্টিং। এখন একটা অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া যদি টেস্ট করতে চান তাহলে সেই টেস্টটার নাম হচ্ছে আপনার, যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে কুম টেস্ট। কি টেস্ট? ডাইরেক্ট অ্যাগ্লুটিনেশন টেস্ট বা কুম টেস্ট, এটা পরীক্ষায় আসে। এই ছবিটা দেখেন যে কুম টেস্টের একটা ডাইরেক্ট কুম টেস্ট বোঝানো হয়েছে। দেখেন আমি একটু সংক্ষেপে বলি যে ডাইরেক্ট কুম টেস্ট কিভাবে। ধরেন একটা পেশেন্ট একটা স্যাম্পল দিল, ব্লাড দেওয়ার পরে সে বলল যে আমার ব্লাডে অটো অ্যান্টিবডি আছে কিনা আপনি পরীক্ষা করে কয়ে দেন, কুম টেস্ট করে বলে দেন। আমি ব্লাড নেওয়ার পরে আমি তো জানি না যে ব্লাডের মধ্যে অটো অ্যান্টিবডি আছে, আমি তো খালি চোখে দেখতে পাচ্ছি না, যার জন্য আমি ল্যাবরেটরিতে এমন একটা অ্যান্টিবডি আমি তৈরি করে রাখছি যে অ্যান্টিবডিটা অটো অ্যান্টিবডির সাথে বাইন্ড করে। কি বললাম? ল্যাবরেটরিতে একটা হিউম্যান গ্লোবুলিন একটা অ্যান্টিবডি তৈরি করা আছে আমার, যে অ্যান্টিবডিটা শুধুমাত্র আরবিসির অটো অ্যান্টিবডির সাথে বাইন্ড করে, মানে অ্যান্টিবডি এগেইনস্ট অ্যান্টিবডি, জিনিসটা বুঝেন, অ্যান্টিবডি এগেইনস্ট অ্যান্টিবডি। তো এই যে দেখেন যে অ্যান্টিবডি, এই অ্যান্টিবডির সাথে অ্যান্টিবডি যখন দিব তখন এটা বাইন্ড করবে, কারণ এটাকে বলা অ্যান্টি অ্যান্টিবডি। এই অ্যান্টি অ্যান্টিবডি মানে অ্যান্টিবডির সাথে যখন বাইন্ড করবে তখন একটা কি হবে? অ্যাগ্লুটিনেশন হবে। আর অ্যাগ্লুটিনেশন হলে খালি চোখে দেখা যাবে, চুনের পানির মতো হয়ে যাবে চেহারাটা, তখন আমরা বলবো যে অ্যাগ্লুটিনেশন হয়েছে, মানে হলো আরবিসির মধ্যে অটো অ্যান্টিবডি আছে। এটা ডাইরেক্ট অ্যাগ্লুটিনেশন টেস্ট পজিটিভ হলো, এটা কুম টেস্ট পজিটিভ হলো। পরীক্ষায় আসে হঠাৎ ডাইরেক্ট অ্যাগ্লুটিনেশন টেস্ট পজিটিভ, কুম টেস্ট পজিটিভের কজগুলো কি কি দেখেন, কত সুন্দর চার্ট করে বিভিন্ন বই ঘেটে, ডেভিডসন, কথালকা, ডিগ্রুচি ঘেটে ঘেটে আপনাদের জন্য চার্ট করে দিয়েছি। টোটস্থ করবেন, মুখস্থ করবেন, পরীক্ষা হলে ট্রু ফলস দেখাবেন। এত সহজ আর কোথায় পাবেন বলেন? ইডিওপ্যাথিক এসএলই, তাছাড়া ইডিওপ্যাথিক কোল্ড অ্যাগ্লুটিনিন সিনড্রোম, ইমিউন হেমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন, হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন, ড্রাগ ইনডিউসড হেমোলাইটিক অ্যানিমিয়ার মধ্যে মিথাইল ডোপাকুইনিডিন, হেমোলাইটিক, তো এই কজগুলো আপনারা ঠোঁটস্থ করবেন। এরপর আসেন ব্লিডিং ডিসঅর্ডারের যে কজগুলো, বিটিসিটি, পিটিএ, পিটিটি, এই কজগুলো থেকে ডেফিনেটলি একটা প্রশ্ন হবে 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 হবে, না হয়ে যাবেই না এখান থেকে। দেখেন ব্লিডিং টাইম নরমাল হলো 2 থেকে 7 মিনিট। নরমালি ব্লিডিং টাইম আমরা আইভি ডিউস এবং টেমপ্লেট মেথডে দেখতে পারি, তাই না? তো ব্লিডিং টাইম আসলে মনে রাখার একটা সহজ বুদ্ধি হচ্ছে বাড়ার। ব্লিডিং টাইম ডিপেন্ড করে দুটো জিনিসের উপরে, একটা হলো আপনার ব্লাড ভেসেল, আর একটা হলো প্লাটিলেট। মানে প্লাটিলেটের অ্যাবনরমালিটি, ডিসফাংশন বা ব্লাড ভেসেলের অ্যাবনরমালিটি হলে ব্লিডিং টাইম বাড়তে থাকে। যেমন থ্রম্বোসাইটোপেনিয়া বা আইটিপি তে ব্লিডিং টাইম বাড়বে। এছাড়া প্লাটিলেটের অ্যাবনরমালিটি যেমন অ্যাসপিরিন, এনএসএআইডি, এমনকি ভিটামিন সি ডেফিসিয়েন্সি বা স্কারবি হলেও কিন্তু ব্লাড ভেসেলের অ্যাবনরমালিটি তৈরি হয়, সেখানে কিন্তু ব্লিডিং টাইম বাড়তে পারে। আচ্ছা প্রথম মিন টাইম বাড়ে কোথায় কোথায়? নরমালি প্রথম মিন টাইম 11 থেকে 16 সেকেন্ড। শুধু প্রলংগেশনের কারণটাই পরীক্ষায় আসে। যেমন ওয়ারফারিন দিয়ে যদি চিকিৎসা করেন, নট হেপারিন, ওয়ারফারিন দিয়ে যদি চিকিৎসা করেন তাহলে কিন্তু বাড়তে পারে প্রথমে, যার জন্য ওয়ারফারিন দিয়ে চিকিৎসা করলে আমরা নির্দিষ্ট ডের ইন্টারভ্যালে কিন্তু পিটি আইএনআর করতে দেই রোগীদেরকে। এছাড়া লিভার ডিজিজ, ভিটামিন কে ডেফিসিয়েন্সি, ডিআইসি, ইনহেরিটেড ডেফিসিয়েন্সি অফ দ্য ক্লটিং ফ্যাক্টর, তাছাড়া এই ক্লটিং ফ্যাক্টর ইনহেরিটেড ডেফিসিয়েন্সির মধ্যে এক্সট্রিনসিক এন্ড কমন, ডোন্ট ফরগেট, এই যে দুইটা অ্যাডজেক্টিভ দেখেন, একটা হলো এক্সট্রিনসিক আর একটা হলো কমন ফ্যাক্টর, এই দুটো ডেফিসিয়েন্সিতে পিটি বাড়ে। হাইপোফিব্রিনোজেনিমিয়া, মেসিভ ব্লাড ট্রান্সফিউশন। একটা প্রশ্ন হয় যে পিটি কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, যেমন আগেই বললাম এক্সট্রিনসিক এবং কমন ফ্যাক্টর। ক্লোটিং টাইম, এটা অ্যাবসলিউট হয়ে গেছে, এটা একটা ক্রুড টেস্ট, এটা এখন রিপ্লেস হয়ে গেছে পিটিটি দ্বারা, তবুও অনেক সময় পরীক্ষায় সাজা দিয়ে দেয়। 8 থেকে 15 মিনিট হচ্ছে নরমাল টাইম। এপিটিটি বাড়ার কারণ কি? আরে ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। এটা হচ্ছে হেমোফিলিয়া এ বি। হেমোফিলিয়াতে আসলে যদি একটা টেস্টও বলেন ব্লিডিং ক্লোটিং টাইমে, তাদের সেটাকে বলতে হবে হেমো এপিটিটি। এছাড়া আপনার ক্লট রিট্রাকশন টাইমও কিন্তু অনেক সময় বাড়তে পারে। এছাড়া আপনার হেপারিন থেরাপি, ডিআইসি, লিভার ডিজিজ, ভিটামিন কে ডেফিসিয়েন্সি, এগুলোতেও কিন্তু এপিটিটি বাড়ে। আসলে ডিআইসি তে সবই বাড়ে। ডিআইসি তে যদি বলেন এগুলা সবই বাড়ে, কমে শুধু কি বলেন প্লাটিলেট আর ফিব্রিনোজেন, এই দুটো জিনিস হচ্ছে ডিআইসি তে কমে, বাকি বিটিপিটি, এপিটিটি সবই ডিআইসি তে বাড়ে।
এই ছবিটা কি দেখতে পাচ্ছেন, একটা রোগীর হেমাথ্রোসিস দেখতে পাচ্ছেন। তাহলে হেমাথ্রোসিস একটা মোস্ট ইম্পর্টেন্ট কজ কিন্তু হেমোফিলিয়া। অল অফ ইউ নো দ্যাট হেমোফিলিয়া ইজ এক্স-লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার। আর এক্স-লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডারে ফিমেল হচ্ছে আপনার কি ক্যারিয়ার আর মেল হচ্ছে সাফারার, তাই তো? তো ফিমেল ক্যারিয়ার, আপনি যদি বলেন ভাইয়া ফিমেল কি সারা জীবন ক্যারিয়ারই থাকবে, জীবনে এফেক্ট হতে পারে না? পারে। আপনারা জেনেটিক্স ক্লাসে শিখবেন যে কিভাবে ফিমেল এফেক্টেড হয় বা হতে পারে। তবু আমি একটু বলি যে ফিমেল এফেক্টেড হবে যদি ক্যারিয়ারের সাথে কখনো মিটিং হয়, সরি এফেক্টেড, ধরেন ক্যারিয়ারের সাথে একটা হেমোফিলিয়ার এফেক্টেড এর যদি মিটিং হয় তাহলে কিন্তু ফিমেল ক্যান বি এফেক্টেড। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এছাড়া আপনার কি বলে, অ্যাকর্ডিং টু লায়নাইজেশন থিওরিতেও কিন্তু ফিমেল ক্যান বি এফেক্টেড হতে পারে। এটা একটা এক্স-লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডারের কথা বলে এখানে লেখা আছে। অনেক সময় ফিমেল টার্নার্স হলেও কিন্তু হেমোফিলিয়া হওয়ার চান্স কিন্তু থাকে। ল্যাবরেটরি ডায়াগনোসিসের মধ্যে আপনার এপিটিটি কিন্তু প্রলং থাকে হেমোফিলিয়াতে, এটা ভেরি ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে ক্লটিং টাইম, অনেক সময় প্রলংগেশন পাওয়া যায়। ভিটামিন 8 এবং ফ্যাক্টর 8 এবং ভিটামিন সি এর যে রেশিও সেটাও কিন্তু প্রলংগেশন হয় হেমোফিলিয়াতে। এছাড়া থ্রোম্বোপ্লাস্টিন জেনারেশন টাইমও কিন্তু বাড়ে। ডিআইসি আর একটা নাম হলো কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি। ডিআইসি আপনাদের হেমোডাইনামিক্স ক্লাসেও শিখবেন। তবুও আমি বলি যে ডিআইসি কেন তৈরি হয়। একটা ব্লাড ভেসেলের মধ্যে তখনই ডিআইসি তৈরি হয় যখন একটা ব্লাড ভেসেলের ক্লটিং ফ্যাক্টর গুলো বুঝতে পারে না যে তার কি এখন অ্যাক্টিভেটেড হওয়া উচিত নাকি ব্লাড কোয়াগুলেশন ফ্যাক্টর ব্লাড থেকে চলে যাওয়া উচিত। এই যে একটা দোটানা একটা কন্ডিশন তৈরি হয়, যার জন্য দেখা যায় যে সমস্ত ক্লটিং ফ্যাক্টর অ্যাক্টিভেটেড হয়ে যায়, সমস্ত মাইক্রো ভেসেলস এর মধ্যে ক্লট তৈরি হয়। আবার এক সময় দেখা যায় সমস্ত ক্লটিং ফ্যাক্টর একসাথে কনজাম্পশন হয়ে যায়, যার জন্য কোনো ক্লটিং ফ্যাক্টর পাওয়া যায় না, বডির সমস্ত জায়গা থেকে ব্লিডিং শুরু হয়। এই যে একটা মানে অসামঞ্জস্যতা, এটাই হচ্ছে ডিআইসি। এটা একটা মনে রাখবেন, ডিআইসি কখনো কনজেনিটাল কন্ডিশন নয়, ইটস অলওয়েজ অ্যাকওয়ার্ড কন্ডিশন, ঠিক আছে? আপনাদের কজগুলো পরীক্ষা আসে, বিশেষ করে অবস্টেট্রিক কমপ্লিকেশনস গুলো আপনি দেখবেন পরীক্ষায় সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্টলি আস্কড করা হয় যে what are the obstetric complications of the DIC। এর মধ্যে abruptio placenta, retained dead fetus, septic aversion, amniotic fluid embolism, ঠিক আছে? দেখেন এমবোলিজমের কয়েকটা কারণে DIC হয়। তার একটা হলো amniotic fluid embolism, আর একটা হলো আপনার pulmonary embolism, হ্যাঁ, একটা হলো pulmonary embolism, আর একটা হলো fat embolism। এই তিনটা এমবোলিজমে কিন্তু DIC হতে পারে, যদিও বাকি দুইটা লেখা নাই এখানে। এছাড়া প্রি-অ্যাক্লাম্পটিক টক্সেমিয়াতেও DIC হতে পারে। গ্রাম নেগেটিভ সেপ্টিসেমিয়াতে আগে বলা হতো সবচেয়ে বেশি কমনলি হয়। এছাড়া মেনিঙ্গোকক্কেমিয়া, হিস্টোপ্লাজমা, অ্যাসপারজিলাস, ম্যালেরিয়া, টক্সেমিয়া এগুলাতেও হয়। বিভিন্ন ক্যান্সারে হতে পারে, মেসিভ টিস্যু ইনজুরি, বার্নের পেশেন্টদের হতে পারে। এছাড়া স্নেক বাইট, রাসেল ভাইপার এগুলোর কারণে কিন্তু ডিআইসি হতে পারে। একটা ডিআইসি তে ল্যাবরেটরি টেস্টের মধ্যে বিটিপিটি, এপিটিটি সবই বাড়বে, এফডিপিটি ডাইমার এগুলা কিন্তু ডেফিনেটলি বাড়বে। যদি বলে একটা টেস্টের নাম বলেন তাহলে এফডিপিটি ডাইমার বলতে হবে ডিআইসি তে, ঠিক আছে? সিঙ্গেল বেস প্রশ্ন হলে এফডিপিটি ডাইমার। প্লাটেলেট কাউন্ট কমে যাবে আর হচ্ছে ফিব্রিনোজেন কমে যাবে, আর পেরিফেরাল ব্লাড করলে প্রচুর পরিমাণে ফ্র্যাগমেন্টেড আরবিসি বা সিস্টোসাইট পাওয়া যাবে। এই ছবিটা দেখে কি মনে হচ্ছে এই বাচ্চাটার চেহারা এত ফর্সা কেন? আসলে সে এত ফর্সা না, সে হচ্ছে অ্যানিমিক, ঠিক আছে? আর দেখেন ওই মেলা প্রমিনেন্স আছে, ফ্রন্টাল মেলা প্রমিনেন্স। আপনি বলবেন ভাইয়া এটা তো দেখে থ্যালাসেমিয়া মনে হচ্ছে। হ্যাঁ, এটা থ্যালাসেমিয়া পেশেন্ট। একটা থ্যালাসেমিয়াতে কেন মেলা প্রমিনেন্স হয় বলেন তো, কি বলবেন এটা ব্যাখ্যাতে? কারণ হচ্ছে যে থ্যালাসেমিয়াতে কি হচ্ছে, পেরিফেরিতে আরবিসি ডিস্ট্রাকশন হচ্ছে, কারণ এটা কনজেনিটাল হেমালাইটিক অ্যানিমিয়া, তাই না? তো কনজেনিটাল হেমালাইটিক অ্যানিমিয়াতে পেরিফেরিতে যখন আরবিসি ডিস্ট্রাকশন হবে তখন কি হবে বলেন? বোন ম্যারোতে কি হবে? ডিমান্ড বেড়ে যাবে। তো বোন ম্যারোতে যখন ডিমান্ড বেড়ে যাচ্ছে তখন মোর আরবিসি প্রোডাকশন হচ্ছে, তাই তো? তো মোর আরবিসি প্রোডাকশন হইলে কি হবে? বোন ম্যারোতে হাইপারপ্লাস্টিক চেঞ্জ হবে। বোন ম্যারো যখন হাইপারপ্লাস্টিক চেঞ্জ হচ্ছে তখন বোন ম্যারো প্রলিফারেশন হচ্ছে, কিন্তু কর্টেক্স তো প্রলিফারেশন হচ্ছে না। এই কর্টেক্স প্রলিফারেশন না হওয়ার কারণে কিন্তু কর্টেক্সটা বেঁকে যাবে, কারণ ও তখন ভিতর থেকে চাপ দিলে বাইরের দিকে কি হবে? বেঁকে যাবে। এই বেঁকে গেলেই কিন্তু আপনার মেলা প্রমিনেন্স, ফ্রন্টাল প্রমিনেন্স হচ্ছে। আর বোন ম্যারো যখন একা বার্ডসেল তৈরি করে সারতে পারে না তখন লিভার স্প্লিন এটাতে অংশগ্রহণ করে, এগুলোকে বলা হয় এক্সট্রা মেডুলারি হেমাটোপোয়েসিস। এছাড়া মাইলস্টোন ডেভেলপমেন্টাল ডিলে হয় থ্যালাসেমিয়াতে।
তাই না? থ্যালাসেমিয়াতে আর কি হয়? হেপাটোস্প্লেনোমেগালি হয়, কারণ হচ্ছে যেখানে এক্সট্রামেডুলারি হেমাটোপোয়েসিস হয়, অ্যানিমিয়া হয়, মাইল্ড জন্ডিস তৈরি হয়, তাই না? থ্যালাসেমিয়া দুই ভাগে ভাগ করা যায়, বিটা থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া। বিটা আলফা আবার তিন ভাগে ভাগ করা যায়। বিটা থ্যালাসেমিয়াকে ভাগ করা যায় মেজর, মাইনর, ইন্টারভিনিয়া। মেজর মানে খুব খারাপ, প্রতি মাসে ব্লাড লাগে, তার 11 নম্বর ক্রোমোজোমে একটা মিউটেশন আছে। আলফা থ্যালাসেমিয়ার একটা এক্সাম্পল হচ্ছে হাইড্রোস্পিটালিস। ঠিক আছে, একটা থ্যালাসেমিয়া কনফার্ম করবেন কি টেস্ট দিয়ে বলেন তো? সেটা হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস দিয়ে। কি দিয়ে? হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। পেরিফেরাল ব্লাডে কি পাবেন? প্রচুর পরিমাণে টার্গেট সেল পাবেন। ঠিক আছে, গেল। এরপর আসেন হচ্ছে লিউকেমিয়া। লিউকেমিয়া আমরা জানি অ্যাকুট লিউকেমিয়া আছে, ক্রনিক লিউকেমিয়া আছে। অ্যাকুট লিউকেমিয়া দুই ধরনের, এএমএল, এএলএল। বাচ্চাদের সবচেয়ে বেশি কমন হচ্ছে কি? এএলএল। এএলএল হচ্ছে 3 থেকে 4 বছর বয়সে সবচেয়ে বেশি কমন, তাই তো? আপনাদের পরীক্ষায় আসে যে এএমএল এবং এএলএল এর দুই জায়গায় ব্লাস্ট তৈরি হয়, এক জায়গায় মাইলোব্লাস্ট আর এক জায়গায় হচ্ছে লিম্ফোব্লাস্ট। এই ব্লাস্ট গুলোর মধ্যে ডিফারেন্স কি, এইটাই পরীক্ষা আসে। দেখেন আমি একটা ছবি দেখাই, ছবিতে কি সুন্দর করে ব্লাস্টের ডিফারেন্স। মাইলোব্লাস্টের সাইজটা বড়, লিম্ফোব্লাস্টের সাইজটা ছোট তুলনামূলক। মাইলোব্লাস্টে দেখেন নিউক্লিওলাই দেখা যাচ্ছে, এই যে নিউক্লিওলাই, এটা রং নাই, এখানে কোনো নিউক্লিওলাই নাই, ইনডিস্টিংক্ট। মাইলোব্লাস্টের সাইটোপ্লাজম দেখা যাচ্ছে নিউক্লিয়াসের চারপাশে, এখানে সাইটোপ্লাজম খুবই থিন, দেখাই যাচ্ছে না। হ্যাঁ, তারপরে মাইলোব্লাস্টের যে ক্রোমাটিন, দেখেন ক্রোমাটিনটা একদম ফাইন, মনে হচ্ছে এর পিছনে স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি, আর এখানে কোর্স মোটা, পিছনের স্ট্রাকচার দেখা যাচ্ছে না, তাই তো? এই যে মাইলোব্লাস্টে অনেক সময় অর রড পাওয়া যায়, নট ইনভেরিয়েবলি, বাট পাওয়া গেলে 100% পজিটিভ, তাই তো? এছাড়া অন্যান্য জায়গায় অর রড পাওয়া যায়, বাট মাইলোব্লাস্ট বা এএমএল মোস্ট কমন। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে একটা পার্থক্য আপনার এএমএল এবং এএলএল এর মধ্যে। ঠিক আছে, আশা করি পড়ে ফেলবেন। অনেক সময় এএলএল ডায়াগনোসিসের ক্ষেত্রে আমাদের ইমিউনোফেনোটাইপিং টেস্ট করতে হয়। আপনি বলবেন ভাইয়া ইমিউনোফেনোটাইপিং মানে কি? মানে হচ্ছে যে লিম্ফোসাইটের গায়ে যে সারফেস মার্কার থাকে, যেমন CD4, CD8, CD5, 4, 19, 20, এই মার্কারগুলো আইডেন্টিফিকেশনের জন্য ইমিউনোফেনোটাইপিং এর দরকার হয়। বিশেষ করে লিম্ফোমাতে তো ডেফিনেটলি আমরা করি ইমিউনোফেনোটাইপিং, অথবা ফ্লোসাইটোমেট্রিক টেস্ট বলা হয় এগুলাকে। ফ্লোসাইটোমেট্রির মাধ্যমে সিডি মার্কারগুলো দেখা হয়। লিউকোময়েড রিঅ্যাকশন, আমরা জানি যে লিউকেমিয়া ডায়াগনোসিস করতে হলে মোর দ্যান 20% ব্লাড সেল লাগবে ইন পেরিফেরাল ব্লাড অর বোন ম্যারোতে অ্যাকর্ডিং টু WHO। অনেক সময় দেখা যায় যে পেরিফেরাল ব্লাডে 5% এর বেশি ব্লাড সেল পাওয়া যায় না, তো 5% ব্লাড দিয়ে আপনি লিউকেমিয়া ডায়াগনোসিস দিবেন, ভুল হবে আপনার। কেন? কারণ লিউকেমিয়া হতে গেলে 20% এর বেশি ব্লাস্ট পাওয়া যাবে। আসলে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হচ্ছে আমাদের যে লিউকেমিয়াতে আমরা 60, 70, 80% ব্লাস্ট পেয়ে থাকি, কিন্তু সেগুলোকে লিউকেমিয়া বলা যাবে না 5% এর নিচে হলে। যদি 5% এর নিচে ব্লাস্ট হয়, WBC কাউন্ট 1 লাখে কম থাকে, তখন কিন্তু সেটাকে লিউকেমিয়া না বলে লিউকোময়েড রিঅ্যাকশন বলতে হবে, মাইলয়েড অর লিম্ফয়েড লিউকোময়েড রিঅ্যাকশন। ঠিক আছে, মোস্ট কমন কজ হচ্ছে আপনার ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন, লিউকোময়েড রিঅ্যাকশন। আপনাদের পরীক্ষায় পার্থক্য আসে লিউকোময়েডের সাথে লিউকেমিয়ার পার্থক্য। আমি আগেই বলে দিলাম যে 5% পর্যন্ত ব্লাস্ট এবং WBC কাউন্ট যদি 1 লাখের কম থাকে, তাহলে আপনাকে লিউকোময়েড রিঅ্যাকশন চিন্তা করতে হবে। আচ্ছা, লিউকোময়েড রিঅ্যাকশনের পার্সপেক্টিভ আরেকটা কথা বলি, সেটা হচ্ছে লিউকোইরেথ্রোব্লাস্টিক ব্লাড পিকচার। এটাও পড়তে হবে, আপনাদের শীটে সুন্দর করে দেওয়া আছে। লিউকোইরেথ্রো ব্লাড পিকচার মানে কি? মানে হচ্ছে WBC এর ইম্যাচিউর সিরিজ এবং RBC এর ইম্যাচিউর সিরিজ, দুটোটাই যদি পেয়ে যান পেরিফেরাল ব্লাডে, আপনি বলবেন এরকম তো হওয়ার কথা না, ইম্যাচিউর পেরিফেরাল ব্লাডে আসবে কেন? যদি আসে, যদি কোনো কারণে আপনি দেখেন যে বোন ম্যারো ডিস্টার্ব, কারণ বোন ম্যারোতে আরেকজন এসে বসে আছে, স্পেশালি মেটাস্টেসিস, বোন ম্যারোতে জায়গা নাই ব্লাড সেল ম্যাচিউর করা, তখন বোন ম্যারো বলবে বাবা আমার সময় নেই তোমাকে ম্যাচিউর করার, তুমি পেরিফেরাল ব্লাডে তাড়াতাড়ি চলে যাও, চলে গিয়ে সেখানে কাজ করে গিয়ে যাও। তখন এই যে বোন ম্যারোটা ফাঁকা হয়ে বোন ম্যারো তাড়াতাড়ি খালি করে দিল, ম্যাচিউর না করে, তখন পেরিফেরাল ব্লাডে আপনি RBC WBC এর ইম্যাচিউর ফর্ম পাবেন। এটাই হচ্ছে লিউকোইরেথ্রোব্লাস্টিক ব্লাড পিকচার। মোস্ট কমন কজ মেটাস্টেসিস, তারপর ডিসেমিনেটেড টিবি, এগুলা আপনাদের কজগুলো শীটে দেওয়া আছে। এরপরে যদি এই ছবিটা যদি আমরা দেখি, তাহলে দেখবো যে RBC স্ট্যাকস অফ কয়েনের মতো আছে। দেখেন RBC মনে হচ্ছে না যে এগুলা কয়েনের মতো চারপাশে সাজানো, এগুলাকে বলা হয় রোলো ফরমেশন। পেরিফেরাল ব্লাডে যদি এরকম রোলো ফরমেশন পাই, সেটা ডায়াগনোসিস হবে মাল্টিপল মাইলোমা বা প্লাজমা সেল ডিসক্রাসিয়াস এর ইম্পর্টেন্ট কজ হচ্ছে মাল্টিপল মাইলোমা। পরীক্ষায় আসে যে মাল্টিপল মাইলোমা একটা রোগী কিভাবে প্রেজেন্ট করে। এটা সাধারণত লেট এজে প্রেজেন্ট করে, 70-80 ইয়ার্সে বা 60-র পরে তো অবশ্যই। একটা রোগী মাল্টিপল মাইলোমা নিয়ে প্রেজেন্ট করে প্রচন্ড ব্যথা সারা শরীরে, বিশেষ করে ভার্টিব্রাল কলামে প্রচন্ড পেইন, এমনকি ফ্র্যাকচার নিয়েও প্রেজেন্ট করতে পারে।
তার সাথে অ্যানিমিয়া থাকবে, ইএসআর অনেক বেশি হাই থাকবে, 100 এর বেশি থাকবে, তাই না? রিপিটেড ইনফেকশন, রেনাল ফেলিওর নিয়ে প্রেজেন্ট করতে পারে। আপনি একটা এক্সরে করলে দেখবেন যে মাল্টিপল পাঁচটা আউট অস্টিওলাইটিক লেশন পাবেন। ছবিটা আছে আমার কাছে, এই যে দেখেন যে একটা স্কালের এক্সরে করলে এরকম এই যে কালো কালো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাঁচড আউট অস্টিওলাইটিক লেশন। এগুলা মাল্টিপল মাইলোমাতে আমরা খুব কমনলি পাই, কারণ অস্টিওক্লাস্টিক ব্লাড পিকচার তৈরি হয় এখানে, অস্টিওক্লাস্ট গুলো বোনকে রিজর্পশন করে ফেলে। এছাড়া আর কি পাই আমরা, বেন জোন্স প্রোটিন তৈরি হয় এখানে, কারণ অ্যাবনর্মাল এম প্রোটিন তৈরি হয়, হাইপারগামাগ্লোবিলিনিমিয়া অনেক সময় হয়, হ্যাঁ, হাইপোগামাগ্লোবিলিনিমিয়া হয়, যার জন্য আপনি দেখবেন যে অ্যাবনর্মাল প্রোটিন তৈরি হয়, এটাকে বলা এম প্রোটিন। যদি ইউরিন দিয়ে পাস করে সেটাকে আমরা বলি বেন জোন্স প্রোটিন। কি বলি? বেন জোন্স প্রোটিন। ইউরিন দিয়ে যদি পাস করে সেটাকে আমরা বলি বেন জোন্স প্রোটিন। এছাড়া যদি বোন ম্যারোতে যদি খুব বেশি পরিমাণে আমরা প্লাজমা সেল পাই, বিশেষ করে 30% বোন ম্যারোতে প্লাজমা ব্লাস্ট যদি পাই, তাহলে সেটা মাল্টিপল মাইলোমার ক্যারেক্টারিস্টিক ফিচারে কিন্তু চলে যায়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টপিক। তো যে টপিকগুলো আমি আলোচনা করতে পারলাম না সেই টপিকগুলো আপনাদের শীটে ম্যাট্রিক্স 6-7 ভলিউমের বইতে আছে, আপনারা পড়ে ফেলবেন। যেমন হেনোস কোনলিন পারপোরা, একটা অল্প বয়সের একটা বাচ্চা যদি আপনার কাছে আসে, সাথে যদি আপার রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশন থাকে এবং পায়ে যদি র্যাশ থাকে, তার সাথে অ্যাবডোমিনাল পেইনে যদি হিস্ট্রি থাকে আনটিল প্রুভড আদারওয়াইজ, এটা কিন্তু হেনোস কোনলিন পারপোরা। অনেক সময় এই পেশেন্টদেরকে আমরা করতে পারি না, এটা ইনডিস্টিংগুইশেবল হয় আইজিএ নেফ্রোপ্যাথির সাথে অনেক সময় প্যাচ খেয়ে যায় আমরা। হেনোস কোনলিন পারপোরা আপনারা একটু পড়ে ফেলবেন। এছাড়া আরো যে টপিকগুলো আপনাদের পড়া উচিত সেগুলো আপনাদের ক্লাসের শুরুতে আমি আপনাদের দেখিয়েছি, যে টপিকগুলো আপনাদের দেখিয়েছি সেই টপিকগুলো থেকে একদম ধরে পড়বেন, পরীক্ষা দিবেন। আশা করি আপনারা খুব ভালো করতে পারবেন পরীক্ষাগুলোতে। আসলে সামনাসামনি ক্লাস নেওয়ার কোনো বিকল্প নাই, অনলাইনে আমরা যতটুকু পারলাম নিলাম, আর সামনাসামনি ক্লাস করবেন, কারণ এই হেমাটোলজি আমার 5 ঘন্টার ক্লাস। তো সুতরাং এটা খুব ভালো করে পড়তে হবে, নাহলে রেসিডেন্সিতে কিন্তু আপনি ভালো করতে পারবেন না। ঠিক আছে, ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। তব তক কে লিয়ে খুদা হাফেজ।